এবার উনি বেরোনোর সাথে সাথে সেই আলোটা একটু ফ্লিকার করা শুরু করল, কেউ একটা ওনার পেছন দিয়ে এদিক থেকে ওদিক সরে গেল। সেটা মনে হতেই সঙ্গে সঙ্গে উনি পিছন ঘুরেছেন, ঘুরে একটা এমন দৃশ্য উনি দেখলেন, মানে ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড ওনার প্রায় হার্টবিট বন্ধ হওয়ার জন্য। দৃশ্যটাই নয়, তার সাথে একটা শব্দ, এবং সেই শব্দটা হচ্ছে মানে মায়েরা বাচ্চাকে কোলে নিয়ে যখন ঘুম পাড়ানি যে গানগুলো হয় না, সেরকম একটা অদ্ভুত গান ওনার কানে আসে। পরের দিন সকালে ওনার চার্চে যাওয়ার কথা, কিন্তু এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটল যেটার আর কোনো ব্যাখ্যা নেই। হরর মাইন্ডসে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের রাত এবং রাত 9টা মানেই হরর মাইন্ডসে ভৌতিক পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের সাথে আছেন দেবদীপ মিত্র। দেবদীপদা, কেমন আছো? ভালো আছি, তোমার কি খবর? আমার তো খুবই ভালো লাগছে তুমি এলে। আর হরর মাইন্ডসে আমাদের 5ম এপিসোড যত সম্ভবত তোমার ছিল। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি আবার তোমার সাথে আর একটি পডকাস্ট। আশা করছি আজকেও একটা রোমহর্ষক ঘটনা তুমি আমাদের শোনাবে। আপনাদের আমি বলে রাখি যে আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থাকে আপনাদের শোনা বা আপনাদের সাথে ঘটা, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে দেখুন, ওই নাম্বারে পুরো ঘটনাটি আমাদের অডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমরা শুনবো আর আপনাদের ডেকে নেব ওই ঘটনা আমাদের দর্শকদের সামনে শোনাতে। আজকে শুরু করব তোমার ঘটনা। তার আগে একটা জিনিস বলি, আমাদের মানুষজন যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে, নিশ্চয়ই আরেকটু ভালোবাসা আমরা আজকে চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে। সেটা হচ্ছে একটু সাবস্ক্রাইবটা করে দিন, কারণ আমরা চাই, দেখুন একটা প্লে বাটন ওখানে দেখতে পাচ্ছেন, তো আর একটা প্লে বাটন ঠিক ওর পাশেই আমরা চাইছি। তো তার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এবার আর আমি বকবো না, এবার দেবদীপদার কাছে ঘটনা শুনবো। দেবদীপদা, কোথাকার ঘটনা এটা? ঘটনাটা মানে ঠিক কলকাতার বললে ভুল হবে, কলকাতা থেকে একটু বাইরের দিকে। তো আমি ব্যাপারটা একটু গোড়ার দিক থেকে বললে ব্যাপার মানে জিনিসটা একটু পরিষ্কারভাবে বোঝা যাবে আর কি। তা আমার একটা অরফ্যানেজে একটু যাতায়াত আছে, ঠিক আছে, একটা অনাথ আশ্রমে আমার একটু যাতায়াত আছে। মানে সেখানকার বাচ্চাদেরকে একটু পড়ানো টড়ানো, এই সোশ্যাল ওয়ার্কগুলো মাঝে মধ্যে আমি করি। তা এবার যেই অরফ্যানেজটাই যাই সেখানে মানে সেটা একটা খ্রিশ্চান অরফ্যানেজ। এবার ওখানে আমি উইকেন্ডে মানে প্রত্যেকটা উইকেন্ডে তো যাওয়া পসিবল হয় না, তবে মাঝে মধ্যে যাই আর কি, মাসে একবার কি দুবার যাই। তা ওখানে এক ভদ্রলোক আছেন, ভদ্রলোকের প্রায় এখন 60-এর কাছাকাছি বয়স। তা ওনার নাম হচ্ছে সুকুমার বাবু। এবার সুকুমার বাবু উনি নিজে কিন্তু একজন খ্রিশ্চান, ঠিক আছে, মানে বাঙালি খ্রিস্টান, নেটিভ খ্রিস্টান, এবং তিনি একটু এই ধর্মকর্ম এই ব্যাপারগুলোর সাথে যুক্ত, মানে গির্জায় যাতায়াত আছে, তারপর একটা ওই রকম টাইপের লাইফ লিড করেন, বিভিন্ন পাদ্রীদের সঙ্গে উনি কাজ করেছেন এককালে। তা ওই ভদ্রলোক আমার পডকাস্টগুলো দেখেন, মানে বিভিন্ন চ্যানেলে যে আসে সেগুলো দেখেন উনি। তা উনি সেই কারণে আমাকে একটু স্নেহও করেন। তা উনি একদিন আমাকে ডেকে বললেন যে তুমি তো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ঘটনা শেয়ার করো, তা ওনার যুবা বয়সের একটা ঘটনা, মানে যখন ওনার মানে 25 থেকে 30-এর মধ্যে বয়স, ওরকম টাইমে ওনার সাথে একটা ঘটনা ঘটেছিল। মানে ঠিক ওনার সাথে ঘটনা বললে ভুল হবে, মানে উনি ডাইরেক্টলি ঘটনাটাতে ইনভলভ ছিলেন না, কিন্তু পরবর্তীকালে উনি ঘটনাটার সাথে জড়িয়ে পড়েছিলেন। তা ওই ঘটনাটা উনি আমাকে বললেন, এবং ওটা শোনার পর আমার মনে হলো যে তুমি যেরকম টাইপের চ্যানেলটা করছো আর কি, হরর মাইন্ডস যে চ্যানেলটা, সেখানে বলবার জন্য মানে একদম উপযুক্ত ঘটনা আর কি। তা আমি একটু শুরুর দিক থেকে বলি। এই ঘটনাটা একটা খ্রিস্টান পরিবারের সাথে ঘটে, এবং সেটা 90-এর দশকের শুরুর দিকে। তা ভদ্রলোক মানে যিনি ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার নাম হচ্ছে মিস্টার ডিকুনহা, ঠিক আছে। এনারা বলতে পারো তোমার ওই গোয়ার সাইডের লোক। এবার
উনি ব্যাংকে চাকরি করতেন এবং চাকরি সূত্রে কর্মসূত্রে ওনাকে পশ্চিমবঙ্গে একবার ট্রান্সফার্ড হতে হয় ওই সময়ে। এবং তিনি খড়গপুরে ট্রান্সফার্ড হন। এবার খড়গপুর যে শহরটা, যে টাউনটা, তার একটু বাইরের দিকে উনি একটা মানে বাড়ি নেবেন বলে ঠিক করেন। তাই এবার মানে প্রপার টাউনের মধ্যে উনি সেইভাবে কিছু পাননি। এবার একটু বাইরের দিকে ওনার একটা বাড়ির সন্ধান উনি পেয়েছেন। এবারে সেই বাড়িটা কীরকম, এবার ওনার পরিবারে কারা কারা আছে সেটা আমি আগে একটু বলে নিই। উনি, ওনার স্ত্রী এবং ওনার একটি মেয়ে আছে যার বয়স 8 কি 9 বছর তখন। এইবার সপরিবারে তারা ওই বাড়িটাতে শিফট করে। ব্রোকারের মাধ্যমে বাড়ির সন্ধান পায়। বাড়িটা দেখে ভালোও লাগে, বেশ অনেকটা এলাকা, তার উপরে বাড়িটা অনেকটা এলাকা নিয়ে জমি, তার উপরে বাড়িটা। আর বাড়িটা এমনিতে একতলা, একতলা একটা ছোটোখাটো বাংলো টাইপের বাড়ি আর কি। পরিবেশটাও বেশ মনোরম পরিবেশ, আশপাশে খুব একটা মানে কি বলবো, গাড়ি ঘোড়ার শব্দ টব্দ নেই। কিছুটা দূরে একটা আদিবাসীদের একটা বসতি টাইপের রয়েছে। এমনি মোটের ওপর বেশ ভালো সুন্দর জায়গাটা, প্রত্যেকেরই ওনাদের পছন্দ হয়ে যায়। এইবার ওনারা বাড়িতে তো থাকা শুরু করেন, ভাড়ায় নিয়েছেন বাড়িটা। এইবারে বাড়িটার ঠিক সামনে একটা বেশ বড় উঠোন মতো রয়েছে এবং সেই উঠোনটাতে প্রচুর তোমার কি বলবো মানে জংলি গাছ টাছ রয়েছে। এবার ভদ্রলোক তো সকাল সকাল অফিসে বেরিয়ে যেতেন, ফিরতে ওনার একটু রাতই হতো, সন্ধে হয়ে যেত। ভদ্রমহিলা সারাদিন বাড়িতে থাকতেন, বাড়ির কাজকর্ম করতেন, মেয়েকে স্কুলে দিতে যেতেন, নিতে আসতেন, এরকম করে ওনার সারাটা দিন কাটতো। আর ভদ্রলোক অফিস সামলাচ্ছেন। এইবার এই যে উঠোনে যে গাছটার মানে জন্মেছে, হ্যাঁ, তারপরে তোমার আগাছা, এগুলো তো পরিষ্কার করতে হবে। এবার লোক জোগাড় হচ্ছে না ইন দ্য সেন্স মানে কেউ ওখানে ওই উঠোনটা পরিষ্কার করতে প্রস্তুত নয়। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয়ত, ওনাদের যেহেতু একটু পয়সা কড়ি আছে, ওই ভদ্রমহিলা ভেবেছিলেন যে সারাদিন ওনাকে কাজে সাহায্য করবার জন্য একটা পরিচারিকা এরকম কাউকে একজন নিয়োগ করবেন, কিন্তু ওই বাড়িতে কেউ কাজ করতে চাইছে না। একটু দূরে, আমি একটু আগেই বললাম যে কিছুটা দূরে একটা আদিবাসীদের জনবসতি রয়েছে, একটা গ্রাম টাইপের, সেখান থেকেও কাউকে পাওয়া যাচ্ছে না। তো অনেক কষ্টে একজনকে পাওয়া গেল। সে আবার শর্ত দিল যে আমি সারাদিন কাজ করব, কিন্তু সন্ধে নামার আগে আমি কিন্তু চলে যাব, আমি বেশি রাত অবধি এখানে থাকতে পারবো না, অন্ধকার নামার পর আমি আর এই বাড়িতে থাকবো না। এইবার সবার মুখে শুনে ওনাদের যেটা মনে হলো যে বাড়িটার একটা কিছু অতীত আছে বা কিছু একটা খারাপ ঘটনা হয়তো এই বাড়িটাতে ঘটেছিল, যেই কারণে অনেকেই আর কি এই জায়গাটা বা ওই জমিটাকে খুব একটা পছন্দ করে না। যাই হোক, এইবার ভদ্রলোক তখন কি করলেন, ওই উঠোনে যে জঙ্গলটা সেটাকে তো পরিষ্কার করতে হবে, তা না হলে তো সাপকোপের আঁকড়া, পোকা মাকড় নানান রকম বিষাক্ত পোকা টোকা তো ঢুকবে। তা ওটাকে তো পরিষ্কার করতে হবে। আর ওই রকম একটা আগাছার জঙ্গল নিয়ে তো বাস করা যায় না বাড়ির সামনেই যদি ওরকম একটা হয়ে থাকে। তা উনি তখন কি করলেন, উনি অন্য কোনো একটা সোর্স থেকে 3-4 জন লোককে নিয়ে এলেন ওই জঙ্গলটাকে সাফ করবেন বলে। এবার দিনটা ছিল রবিবার। জঙ্গল তো পরিষ্কার হলো। পরিষ্কার হওয়ার পর দেখা যাচ্ছে যে উঠোনের ঠিক মাঝখানে একটা জায়গায় একটু উঁচু ঢিবি মতো করা, ঠিক আছে, এবং তার চারদিকে যেটা ওই মানে জঙ্গলটা হয়েছিল বলে ব্যাপারটা অতটা লক্ষ্য করা যায়নি, এখন জঙ্গলটা সাফ করার পর ব্যাপারটা বেরিয়েছে আর কি। ওই ঢিবিটার চারদিকে 4টে ক্রস পোতা রয়েছে, ঠিক আছে, কাঠের ক্রস, একটু তেরছাভাবে, মানে খুব অযত্নের সাথে ওখানে লাগানো। আর ঢিবিটাও বেশ আকারে বেশ বড়, কিন্তু মানে ছোটোখাটো কোনো ঢিবি না। তা এইবার এই পরিবারের ব্যাপারে একটা কথা আমি একটুখানি বলি। দেখো,
প্রত্যেকটা ধর্মেই তো আস্তিক নাস্তিক দুরকম মানুষই তুমি পাবে। তা ওনারা খুব একটা, কিন্তু ওনারা খ্রিস্টান ছিলেন, কিন্তু খুব একটা এই ধর্মের দিকে ওনাদের কিন্তু খুব একটা নজর ছিল না। মানে ওনারা খুব একটা ঈশ্বর বিশ্বাসী ছিলেন না, মানে নিয়ম করে চার্চে যাওয়া, যেটা খ্রিস্টানরা করে। খ্রিস্টানদের ক্ষেত্রে দেখবে মুসলিমরা যেরকম শুক্রবারের যে নামাজটা, যেটা ওদের কাছে খুব পবিত্র, খ্রিস্টানদের কাছে সানডে মাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে রবিবার সকালবেলায় চার্চে গিয়ে প্রার্থনা করা, লোকাল কোনো চার্চে গিয়ে, এটা কিন্তু খ্রিস্টানদের ক্ষেত্রে খুব কমন একটা ব্যাপার এবং খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যারা খুব নিষ্ঠাবান খ্রিস্টান হন তারা এই কাজটা করেন। ওনারা সেসব করতেন না। কালে ভদ্রে হয়তো যেতেন, কোনো অকেশনাল পারপাসে হয়তো যেতেন, কিন্তু নিয়ম করে ওই চার্চে যাওয়া, পাদ্রীদের সাথে যোগাযোগ রাখা। আবার এমনও দেখা যায় যে এমনও কিছু খ্রিস্টানরা থাকেন যারা মাঝে মধ্যে পাদ্রীদেরকে বাড়ি এনে বাড়িটাকে পুরো ক্লিনস করায়। মানে কোনো নেগেটিভ স্পিরিট বা নেগেটিভ এন্টিটি বা কোনো রকম নেগেটিভ অরা যাতে বাড়িতে না ঢোকে, এরকম করেন। কিন্তু এদের ক্ষেত্রে সেসব কিছু ছিল না। মানে এদের কাছে ওই আধ্যাত্মিক ব্যাপারটা বা স্পিরিচুয়াল ব্যাপারটা, এটা অতটা গুরুত্ব রাখতো না। মানে নট প্রাইমারি, সেকেন্ডারি কি তারপরেও যদি কিছু থাকে সেই স্তরে ওনারা রাখতেন। তো যাই হোক, এইবার এই ভদ্রলোক মানে মিস্টার ডিকুনহা, তিনি বললেন যে ওগুলো তুলে ফেলে দাও, ওই ক্রসগুলো তুলে ফেলে দাও, রাখার দরকার নেই। দেখতে একটা কেমন একটা কবরের মতো লাগছে। তা আমরা এখানে বসবাস করব, হ্যাঁ, তা বসবাস যখন করব আমরা তো একটা লাইফ লিড করব। তা জীবন আর মৃত্যু একসাথে তো থাকতে পারে না, সহাবস্থান করতে পারে না। তাই এসব আমি রাখবো না। আমি জানি না এর মধ্যে কি আছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে একটা সমাধি মতো, একটা কবরের মতো, আমি এটা এখানে রাখবো না বলে ওগুলো তুলে ফেলে দিয়েছে। বা ওদেরকে বলেছে যে তোমরা এই যে সাফ টাফ করলে এই যে গার্বেজগুলো, তার মধ্যে ওগুলো নিয়ে চলে যাও। এইটা তো গেল একটা পর্ব। এইবার এই ঘটনাটার পর, মানে যখন জঙ্গল পুরো সাফ হয়ে গেল, এই ঘটনাটার পর বাড়িটাতে কিছু অদ্ভুত জিনিস শুরু হয়। ঠিক আছে, কিরকম অদ্ভুত জিনিস? সেই দিন রাতে ভদ্রলোক ডিনার করেছেন, করে নিজের ঘরে বসে কিছু কাজ টাজ করছেন, অফিসের কাজ, পরের দিনই অফিস আছে, তো ওই সংক্রান্ত কিছু কাজ করছেন। ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে চলে গেছে শুতে। পরের দিন মেয়েটারও স্কুল আছে, ওখানকারই একটা স্কুলে ভর্তি করা হয়েছে ওকে। এইবার কাজ করতে করতে বেশ অনেক রাত অবধি কাজ করেছেন, প্রায় 1:30, 2, হ্যাঁ, 1:15 এরকম টাইম অবধি কাজ করেছেন। করার পর এবার উনিও শুতে যাবেন। এবার উনি কি করলেন, উনি কাজের, মানে তখনকার দিনে তো আর এইসব কম্পিউটার ল্যাপটপের ব্যাপার ছিল না, সবটাই পেপার ওয়ার্ক ছিল, 90-এর দশকের ঘটনা। তা উনি কাগজপত্র ফাইল টাইলগুলো গুছিয়ে একটা জায়গায় রেখে তারপরে উনি বেরিয়েছেন। বেরিয়ে বাথরুমে যাবেন, একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হবেন, নিয়ে তারপরে একটু স্মোক টোক করে শুয়ে পড়বেন। এইবার যখন বেরোলেন উনি ওনার ঘরটা থেকে, ওনার স্টাডি রুম থেকে বেরিয়েই একটা বড় হলঘরের মতো, হলঘর মানে ওই একটা ডাইনিং কাম লিভিং রুমের মতো। এবার ওই ঘরটাতে মেন আলোগুলো নেভানো ছিল, শুধু একটা আবছা একটা হলুদ আলো জ্বলছে। এবার উনি বেরোনোর সাথে সাথে সেই আলোটা একটু ফ্লিকার করা শুরু করল। এবার উনি ভেবেছেন ভোল্টেজ প্রবলেম, আর তখনকার দিনে, হ্যাঁ, ওই সমস্ত জায়গায় তো লোডশেডিংটা আরও বেশি হতো। তা এইবারে ফ্লিকার করা শুরু করেছে, ফ্লিকার করতে করতে তারপরে একটা টাইমে লাইটটা নিভে গেল পুরো। উনি তখনও কোনো গুরুত্ব দেননি। এবার উনি কি করলেন, সেন্টার টেবিলে একটা জাগ রাখা ছিল, একটা গ্লাস ছিল, উনি একটু জল খাবেন বলে জাগটা নিয়েছেন। হঠাৎ ওনার মনে হলো কেউ একটা ওনার পেছন দিয়ে পাস করলো, কেউ একটা ওনার পেছন দিয়ে এদিক থেকে ওদিক সরে গেল। সেটা মনে হতেই সঙ্গে সঙ্গে উনি পিছন ঘুরেছেন। ঘুরে একটা এমন দৃশ্য উনি দেখলেন যে কিছুক্ষণের জন্য, মানে ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, ওনার প্রায় হার্টবিট বন্ধ হওয়ার জোগাড়। দেখলেন একটা শ্যাডোই ফিগার কোলে একটা বাচ্চা নিয়ে এক সাইড থেকে আরেক সাইডে সরে যাচ্ছে।
এবং যে শ্যাডোই ফিগারটা ছিল, মানে ছায়ামূর্তি, যেটা স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু যে ছায়ামূর্তিটা ছিল সেটা একটা মহিলার ছায়ামূর্তি, লম্বা ঢাল চুল, কোলে একটা বাচ্চাকে নিয়ে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। এবং শুধু দৃশ্যটাই নয়, তার সাথে একটা শব্দ, এবং সেই শব্দটা হচ্ছে মানে মায়েরা বাচ্চাকে কোলে নিয়ে যখন ঘুম পাড়ানি যে গানগুলো হয় না, সেরকম একটা অদ্ভুত গান ওনার কানে আসে, এবং তার সুরটা বেশ করুণ সুর, দুঃখ মেশানো একটা সুর। এবার আমি জিনিসটাকে খুলে বললাম, তাই পুরো ব্যাপারটা কিন্তু জাস্ট কিছু সেকেন্ডের মতো উনি দেখেন। এইবার দেখার পর ওনার ব্যাপারটা ভালো লাগে না। এমনিতে যুক্তিবাদী, ঈশ্বরে বিশ্বাসী নন। এবার ঈশ্বরে বিশ্বাসী যদি না হন, তাহলে আমি ধরেই নিতে পারি যে নেগেটিভ ব্যাপারগুলোতেও ওনার বিশ্বাস নেই। কারণ উনি তো একজন সাধারণ মানুষ। তা এরকম বহু মানুষ থাকে যে নাস্তিক প্রকৃতির, আমি ভূত মানব না, আমি ভগবানও মানব। কিন্তু এই দৃশ্যটা ওনাকে একটু ভাবায়। উনি যে বিরাট একটা কিছু ভয় পেয়ে গেছেন তা নয়, হ্যাঁ মানে ওরকম একটা দৃশ্য দেখলে যে কারোরই একটু প্রথম দিকটায় ভয় লাগতে পারে বা একটু অন্যরকম ফিলিং হতে পারে। তবে উনি দেখে যে ভীষণ একটা চমকে উঠেছেন বা দৌড়ে পালিয়ে গেছেন ওরকম টাইপের নয়। উনি কি করলেন, উনি চুপচাপ গিয়ে সোফাটার ওপর বসলেন। বসার পর উনি আস্তে আস্তে ভাবছেন, একটা সিগারেট ধরালেন, ধরিয়ে আস্তে আস্তে উনি ভাবছেন যে আমি কি দেখলাম, কেন দেখলাম, এর পেছনে রহস্যটা কি থাকতে পারে। এইটা নিয়ে যখনই ভাবছেন, ভাববার সাথে সাথেই মানে কিছুটা সময় যাওয়ার সাথে সাথেই বেডরুম থেকে ওনার ওয়াইফ আর ওনার মেয়ে দুজনেই ছুটতে ছুটতে বেরিয়ে এসছে, এবং ওদের চোখে মুখের যে অভিব্যক্তি সেটা বলে দিচ্ছে যে ওনারা বেশ ভয় পেয়েছেন। তা তখন ভদ্রলোক মিস্টার ডিকুনা বললেন যে কি ব্যাপার, তোমরা এরকম করছো কেন? তা বলছে যে না, আমি মানে ভদ্রমহিলা বলছেন, আমি মেয়েকে একটু গল্প শোনাচ্ছিলাম, বেড টাইম স্টোরি যেরকম হয়, তা একটু গল্প শোনাচ্ছিলাম, ওর ঘুম আসছিল না, আমরা এতটা সময় জেগেই ছিলাম, ভেবেছিলাম যে তুমি আসার পর আমরা ঘুমাবো, কিন্তু হঠাৎ মনে হলো আমারই খাটের পাশে, মানে আমি শুয়ে আছি, আমার মেয়ে শুয়ে আছে, তার মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটা থেকেই মনে হলো যেন কেউ আমার কানের সামনে একটা বাচ্চার কান্নার আওয়াজ, একটা বাচ্চার কান্নার আওয়াজ, এবং সেই আওয়াজটা বেশ মানে কি বলবো, খুব কর্কশ টাইপের কান্না। এবং সেই কান্না আমার মেয়ের হতেই পারে না, কারণ আমি তো মেয়ের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, হঠাৎ করে তো কেঁদে উঠবে না। এটা তৃতীয় কোনো ব্যক্তির আওয়াজ আমি কিন্তু পেয়েছি। এবারে ভাবো, ওই ভদ্রলোকও ওরকম একটা দৃশ্য দেখেছে, তার সাথে সাথে ওনারাও এই ব্যাপারটা ফিল করেছে, ওনারা কিছু দেখেননি, ওনারা আবার এই শব্দটা পেয়েছে। তা তখন ভদ্রলোক বলছেন যে, ভদ্রলোক তখনও কিন্তু ওই মহিলাকে মানে ওনার স্ত্রীকে এটা বলেননি যে উনি কি দেখেছেন, সেটা আর উনি বলেন। তা উনি বললেন যে দেখো স্ট্রেসড আউট আছো, আজকে সারাদিন তো অনেক কাজ টাজ গেছে, সারাদিন ধরে বাড়ির পরিষ্কার করা, হ্যাঁ জিনিসপত্র এদিক থেকে ওদিক গোছানো, একটা বিরাট বড় ব্যাপার তো, একটা নতুন বাড়িতে শিফট করা মানেই সেখানে একটা প্রচুর কাজ থাকে। তা তুমি অত ভেবো না, ওটা তোমার মনের ভুল, নানান রকমভাবে আমাদের ব্রেন তো খেলা করে আমাদের সাথে, তা সেরকমই কিছু একটা ঘটেছে, তুমি অত এটা নিয়ে মাথা ঘামিও না। এইবার সেই রাতটা তো কোনো মতে কাটলো, নির্ঝঞ্ঝাটেই কাটলো। পরের দিন আবার একটা নতুন দিন, মেয়ে স্কুলে গেছে, ভদ্রলোক অফিসে গেছেন, ভদ্রমহিলা বাড়িতে একা। এবার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়েছে, এবারে নতুন জায়গা, মেয়ে তো আর একা একা বাড়ি ফিরবে না, ভদ্রমহিলা নিজেই গেছেন, মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন। এবার যখন স্কুলে আনতে গেছেন, তখন সিকিউরিটি গার্ড জানাচ্ছে আর কি যে আপনার মেয়ে প্রিন্সিপালের যে কেবিন ওখানে রয়েছে, আপনি একটু গিয়ে দেখা করুন, প্রিন্সিপাল ম্যাম আপনার সাথে কথা বলতে চান। আচ্ছা। তা ভদ্রমহিলা তো একটুখানি টেনশনে পড়ে গেছেন, একটু দুশ্চিন্তায়, কি হলো হঠাৎ প্রিন্সিপাল কেন ডেকে পাঠালেন, নতুন স্কুল নতুন ভর্তি। তা উনি গেলেন, তা প্রিন্সিপাল ম্যাম যিনি ছিলেন, তো ওটাও একটা মিশনারি স্কুলই ছিল,
তা প্রিন্সিপাল ম্যাম যিনি ছিলেন তিনি দুর্ব্যবহার তো করলেনই না, বরং খুব ভালোভাবে ওনার সাথে কথা বললেন যে ম্যাডাম আপনি আসুন, বসুন, কিছু কথা আপনার সাথে বলার আছে। মেয়ে কিন্তু ওখানে বসা, প্রিন্সিপাল ম্যামের সামনে বসা, গম্ভীর মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। মানে দেখলে বোঝা যাচ্ছে যেন একটা অদ্ভুত রকমের অপরাধ বোধ ওনার মধ্যে কাজ করছে, মানে ওই মেয়েটির মধ্যে আর কি। তা প্রিন্সিপাল ম্যাম বললেন যে ওর কি বিহেভিয়ারাল কোনো প্রবলেম আছে, মানে সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে? তা ভদ্রমহিলা তখন বললেন, মানে মিসেস ডিকুনা বললেন যে কই না তো, আমরা তো এরকম কিছু জানি না। বাড়িতে যখন থাকে তখন তো খুব নর্মাল থাকে, আমরা তো এতদিন ধরে তো এরকম কিছু কমপ্লেন আমরা পাইনি। এর আগেও অন্য একটা স্কুলে পড়তো, এখন যেহেতু আমরা এখানে শিফট করেছি তাই এই স্কুলটাতে ভর্তি করলাম, আমরা তো এরকম কোনো দিন দেখিনি যে ওর এরকম কিছু প্রবলেম আছে, কেন কি হয়েছে? তা ভদ্রমহিলা তখন বলছেন যে দেখুন ব্যাপারটা, মানে প্রিন্সিপাল ম্যাম বলছেন ব্যাপারটা আমরা এর আগে বুঝিনি, ও তো অনেক দিন হলো, প্রায় দিন 7-10 হয়ে গেল ও এই স্কুলটাতে পড়ছে, এমনিতে খুবই ভালো, টিচারদের ওকে নিয়ে কোনো কমপ্লেন নেই, ক্লাসে রেসপন্স ভালো, ব্রেন একদম পরিষ্কার, পড়াশোনায় হ্যাঁ যেটা আইকিউ লেভেলের দরকার সেই জিনিসটা একদম ফাইন, এভরিথিং ইজ ফাইন, প্রত্যেকের সাথে মেলামেশা, খুব হাসি খুশি, খুব জলি মেয়ে আপনার। কিন্তু আজকে স্কুলে আসার পর থেকেই প্রত্যেকটা পিরিয়ডের টিচাররা কমপ্লেন করছে যে ওর মধ্যে মারাত্মক রকম একটা মুড সুইং হচ্ছে, এবং লাঞ্চের টাইমে ওর একটা স্বভাব, যেটা ওকে বাড়ি থেকে যে টিফিনটা দেওয়া হয় ও প্রত্যেকের সাথে শেয়ার করে খায়। এবার শেয়ার করে খায় যেহেতু, মানে ওই বাচ্চাদের দেখবে টিফিন টাইমে একসাথে বসে, হ্যাঁ এর চকলেটটা ওকে দিল, হ্যাঁ। ওর ওইটা ও নিল, কেকটা ও নিল, এরকমভাবে বাচ্চাদের মধ্যে এই হ্যাবিটটা কিন্তু আছে, কারণ তারা তো খুব পিওর সোল। তো এইবার স্বাভাবিকভাবেই সবাই একসাথে বসেছে, ও বসেছে। এবার ওর এক বান্ধবী ওর টিফিন বক্স থেকে একটা কেকের স্লাইস নিতে গেছে, ও তখন ওর হাতটা ধরে ফেলেছে, নিতে দেবে না। এবার বাচ্চাদের মধ্যে এরকম অনেক সময় হতেই পারে, এবার নিতে দেবে না, একটু টুকটাক ঝামেলা, তারপরে আবার মিটমাট হয়ে যায়, তাই তো। কিন্তু নিতে দেবে না বলে যে হাতটা যে ধরেছে, এক হাত দিয়ে ওর হাতটা চেপে ধরেছে, আরেকটা হাত দিয়ে ওর হাতে এরকম চিড়ে দিয়েছে। আচ্ছা, হাতে এরকম চিড়ে দিয়েছে। এবারে যেই মেয়েটার সাথে ও এই জিনিসটা করেছে সে তো কান্নাকাটি শুরু করেছে। এবার আরেকজন মেয়ে ব্যাপারটার মধ্যে ঢুকতে গেছে, সবাই তো বাচ্চা, ঢুকে আর কি করবে, কারোর তো সেই ম্যাচিউরিটি নেই যে একটা ঝামেলা থামিয়ে দেওয়া। তাও এমনি জাস্ট বলেছে যে ওরকমভাবে তুমি ওকে ইয়ে করলে কেন, হ্যাঁ এরকম একটা বলতে গেছে, তার ওপরেও অ্যাটাক করেছে, এবং সেই অ্যাটাকটা একটু বিচ্ছিরি রকমের, তাকে হাতে কামড়ে দিয়েছে। ঠিক আছে, এইবার ব্যাপারটা টিচার অবধি চলে গেছে, ক্লাস টিচার, হেডমিস্ট্রেস সবাই চলে এসছে, তাদের সাথেও নাকি এই মেয়েটি মিসবিহেভ করেছে। এবং যখন, মানে ইংলিশ মিডিয়াম স্কুল, সবাই ইংলিশেই কথা বলছে, কিন্তু ও একটা অদ্ভুত ভাষা ইউজ করেছে সেখানে, যেটা কেউ বুঝতে পারেনি। আচ্ছা, কিন্তু ওই স্কুলে যিনি ইংলিশ টিচার, তার ভাষার ওপর প্রচুর জ্ঞান, প্রচুর নলেজ, তিনি বললেন যে এই ভাষাটা ল্যাটিন ভাষা, যেই ভাষাটায় ও কথা বলেছে এটা হচ্ছে ল্যাটিন ভাষা। এইটা শুনে মিসেস ডিকুনার মাথায় হাত পড়ে গেছে যে দেখুন, ল্যাটিন কেন, মানে ইংরেজি ছাড়া কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা জানি না। আমরা গোয়ার লোক, ওইদিকে কোনকানি বলে একটা ভাষা থাকে, সেই ভাষাটা আমরা জানি, আর নয়তো আমরা ইংরেজিটাই বেশি প্রেফার করি। এমনকি আমাদের যদিও বা পর্তুগিজ ব্লাড আমাদের শরীরে, তাও পর্তুগিজ ভাষাটা আমাদের অত খুব কম, আমার হাজব্যান্ড জানেন। কিন্তু ল্যাটিন ভাষা, যেটা বলা হয় যে মানে খুবই আদি একটা ল্যাঙ্গুয়েজ, খুবই খুবই প্রাচীন একটা ভাষা ল্যাটিন,
সেটা তো মানে আমাদের তিনজনের মধ্যে কেন, আমাদের পরিবারের কেউ জানে না। আমাদের এন্টায়ার যে ব্লাড লাইন তাতে কেউ ল্যাটিন জানে বলে তো আমার মনে হয় না। তা সেখানেও ল্যাটিনে বলবে কি করে? তা তখনই ওই প্রিন্সিপাল ম্যান বলছেন যে এই জন্যই আমি বলছি যে সাইকোলজিতে তো অনেক ব্যাপার থাকে, তা হঠাৎ করে কিছু একটা হয়তো ট্রিগার্ড হয়ে গেছে বলে ও এই ভাষাটাতে কথা বলেছে। তো আপনারা একটু দেখবেন বাড়িতে, মানে হয়তো আপনাদের অ্যাটেনশনটা খুব একটা পাচ্ছে না বলে আজকে ওর মুডটা ঠিক নেই। তো আমি একটা জানান দিয়ে রাখলাম, কিন্তু এই জিনিসটা যদি স্কুলে পরপর ওর যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মানে আমাদেরকে অন্যরকমভাবে ব্যাপারটা ভাবতে হবে। কারণ একটা বাকি গার্ডিয়ানদের, মানে যার হাতটা ওরকমভাবে খামচে দিয়েছে, যাকে কামড়ে দিয়েছে, তাদের মা বাবারা তো স্কুলে এসে বলতেই পারে যে আপনারা কোনো স্টেপ নিলেন না কেন। তা যাই হোক, তা সেই দিনের মতো ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে তো বাড়িতে চলে এসছে, বাড়িতে এসে একটু শাসনও করেছে। মেয়েটা তখন বলছে যে মা এগুলো কি বলছো, আমার তো মনেই নেই যে আমি এগুলো করেছি। আমি প্রত্যেককে আমি নিজে থেকে টিফিন দিই, টিফিন শেয়ার করে আমি খাই, তুমিই শিখিয়েছো। ওর মাকে বলছে তুমিই শিখিয়েছো যে শেয়ারিং ইজ কেয়ারিং। তাহলে সেখানে কেউ যদি আমার থেকে টিফিন নিতে যায় যেচে, আমি তার হাতে খামচে দেব? আমি তার হাত কামড়ে দেব? মা আমার মনেই পড়ছে না যে আমি কখন এগুলো করেছি। ব্যাপারটা উইয়ার্ড। এইবার সেই দিন দুপুরটা তো কাটলো, দুপুরে তো মা মেয়ে একসাথে টাইম স্পেন্ড করলো, মেয়েটা আবার একদম নর্মাল। বিকেলবেলায় একটু আশেপাশে খেলতেও বেরোলো। এখন ওখানে তো আর খেলার সাথে ওর কিছু নেই, ওই পুরো ওই উঠোনটার মধ্যেই যতটুকু একটু দৌড়োদৌড়ি এইসব নিয়ে সন্ধ্যাবেলায় পড়তেও বসলো। এইবার সন্ধ্যাবেলায় যখন পড়তে বসেছে, পড়তে বসার পর ওর মা ওকে ওই টুকটাক কিছু খাবার বানিয়ে দেয়, মানে ইভিনিং স্ন্যাক্স জাতীয়। তা এবার দিয়েছে কিছু খাবার। তখন দেখি, মানে তখন ওই মেয়েটা নাকি বলছে যে আমি এইসব খাবার খাবো না। তখন আবার মেয়েটার মধ্যে নর্মালিটিটা নষ্ট হয়ে গেছে। মা সেটা বুঝতে পেরেছে, কারণ মেয়েটা যখন ওর দিকে তাকিয়েছে, ওর মায়ের দিকে, চোখ টোকগুলো পুরো লাল হয়ে এসছে, ঘন ঘন নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে, আর নিঃশ্বাসের সাথে সাথে একটা কি বলবো, একটা গ্রাউলিং একটা ভয়েস, হ্যাঁ, মানে কোনো হিংস্র জন্তু বা দেখবে কখনো কোনো কুকুর রেগে টেগে গেলে, হ্যাঁ, যে একটা গর গর করে একটা আওয়াজ যেটা হয়, ওই রকম টাইপের একটা আওয়াজ ওর কণ্ঠ থেকে বেরোচ্ছে। মা তখন ভয় পেয়ে গেছে, মিসেস ডিকুনা ভয় পেয়ে গেছে। কি হলো? মেয়েটা উনি যে খাবারটা এনেছেন সেই খাবারটা খেতে তো চাইলই না, উল্টে বাটিটাকে ছুঁড়ে ফেলে দিল। অ্যাগ্রেসিভ হয়ে গেছে, নিয়ে বলছে আমাকে এইসব দিয়েছে কেন, মাংস কই? খ্রিস্টান পরিবার ইংরেজিতেই নিজেদের মধ্যে কথা বলে, তো আমি যেটা শুনেছি আর কি, আমি এটা ওই সুকুমার বাবুর মুখে শুনেছি, মানে উনি পরে এই ঘটনাটা কিভাবে ইনভলভড হলেন সেটা বুঝতে পারবে, কিন্তু উনি যখন ইনভলভড হয়েছিলেন উনিও তো পুরো ঘটনাটা গোড়া থেকে শুনেছিলেন। এইবারে কি হলো, তা মা তখন বলছে যে এখন তুমি মাংস খাবে কি? সন্ধ্যাবেলা এটা তো ইভিনিং স্ন্যাক্স দিয়েছি, বাবা বাড়িতে ফিরুক, আমরা একসাথে বসে ডিনার করব, তখন না হয় তোমাকে চিকেন দেব। তা বলছে যে না, চিকেন কে চাইছে? চিকেন দিলে হবে না, আমাকে তোমরা একটা খরগোশ দিতে পারো বা একটা বেড়াল দিতে পারো। বেড়াল, অ্যান্ড দ্যাট অলসো আ ব্ল্যাক ক্যাট, তার মাংস আমার চাই। এইটা শুনে মায়ের মাথায় হাত, যে এইগুলো কি বলছে? বিড়ালের মাংস কোনো মানুষ খায় বলে তো জানা নেই। ইভেন খরগোশ শোনা যায় যে টুকটাক অনেক জায়গায় খায়, তাও নর্মালি মানে আমাদের কলকাতার বুকে দাঁড়িয়ে, বা যদিও বা এই ঘটনাটা কলকাতার নয়, মানে এন্টার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব লিমিটেড শোনা যায় যে খরগোশের মাংস পাওয়া যায়। আবার হুট করে একটা বাচ্চা মেয়ে চাইছে, কারণ নর্মালি একটা পরিবারে চিকেন, খুব বেশি হলে মাটন, তার বাইরে তো কিছু আসে না। মুসলিম হলে সেখানে বিফ আসতে পারে, সেটা আলাদা ব্যাপার।
মানে যার যেটা স্টেপল ফুড তার বাইরে গিয়ে এইরকম জিনিস তো কেউ মানে বাড়িতে কেউ হরিণ রাজ্যে, কেউ শুয়োরের মাংস রাজ্যে বা খরগোশের মাংস রাজ্যে এরকম খুব একটা শোনা যায় না। তো সেখানে এই রকম টাইপের জিনিসও চাইছে, যেটা কিন্তু খুব আনন্যাচারাল। তো মায়ের একটু ভয় লেগে গেছে। এবারে সে মেয়েকে কিছুতেই সামলানো যাচ্ছে না, না চাই মানে আমার চাই, চাই মানে আমার চাই। এবার সেই মহিলা সে মেয়েটাকে ধরে রাখতে পারছে না, ও ছুটে বেরিয়েই যাবে বাড়ি থেকে। এবার সেই তখন ওদের বাড়িতে যে মেড যিনি কাজ করতেন, তার তখন কাজটা প্রায় শেষের দিকে চলে এসছে, উনিও বেরিয়ে যাবেন। ওই সব দেখে ওই কাজ মানে আধখাপ ছাড়া রেখে উনি পালিয়েছেন। আর বেরোনোর আগে বলেছিলেন যে মানে ওই মহিলাকে যে দেখুন, এই কারণেই কিন্তু আমি এই সমস্ত জায়গায় কাজ করতে আসতে চাইনি। যাই হোক, এই গেল। তারপর ওর বাবা মানে মিস্টার ডিকুনা বাড়ি ফেরার ঠিক আগে মেয়ে আবার নর্মাল হয়ে গেছে, হঠাৎ করেই নর্মাল। আর যখন নর্মাল হয়েছে, এই ইন দ্য মিনওয়াইল আরেকটা ব্যাপার, যখন ঘটনাগুলো ঘটছে তখন মেয়েটার শরীর একটু ঠান্ডা হয়ে গেছিল। আর যখন ঘটনাটা মানে ওই ঘোরটার মধ্যে থেকে ও বেরিয়ে এলো, তখন সারা শরীর দিয়ে দরদর করছে ঘাম, হাঁপাচ্ছে, শরীর দুর্বল হয়ে পড়ছে, চোখের লাল ভাবটা কমছে, কিন্তু মানে ওই ঘাম দিয়ে জ্বর ছাড়লে যেরকম লাগে না, ওই রকম একটা ফিলিং ওর মধ্যে হচ্ছে। এইবার সেই দিন রাতে মানে ওই হাজব্যান্ডকে তো এই সমস্ত ব্যাপার ট্যাপারগুলো বললেন, স্কুলের ঘটনাটাও বললেন। তা উনি বলছেন যে তাহলে কি একটুখানি, এটা হয়তো নতুন একটা জায়গায়, ওই আগে আমরা যেখানে ছিলাম সেখানে সেই নেবারহুডটাতে ওর তো কত বন্ধু ছিল আগের স্কুলে, ওর অন্যান্য সব বন্ধুরা ছিল, তাদেরকে ছেড়ে এসে ওর হয়তো একটা মন খারাপ, ওর মনের ওপর একটা এফেক্ট পড়েছে। তাহলে কি একটা কাজ করব যে আমি এখানেই থেকে যাই, কারণ আমাকে তো চাকরি সূত্রে থাকতেই হবে, তুমি আবার ওখানে চলে যাও, তুমি মেয়েকে নিয়ে ওখানে চলে যাও, ওখানকার ওই আগের স্কুলটাতেই আবার যাও, ওর হয়তো পুরনো বন্ধুদের কথা মনে পড়ছে, এরকম সব নানান রকম ব্যাপার হচ্ছে। তা ভদ্রমহিলা তখন বললেন যে দেখো, এই মুহূর্তে এরকম একটা বড় ডিসিশন তো নেওয়া যায় না, আমরা একসাথে এসছি, ওকে এই স্কুলটাতে ভর্তি করেছি, এখানে বেশ কিছু টাকা দেওয়া হয়ে গেছে, অন্তত এই অ্যাকাডেমিক সেশনটা একটু থাকুক, তারপরে না হয় ভাবা যাবে। তা যাই হোক, তা সেই রাত্রিরে কোনো মতে সবাই ডিনার করেছে, মেয়েটার আবার কিন্তু কিচ্ছু মনে নেই। বিড়াল যাওয়ার ব্যাপার, হ্যাঁ, ওইগুলো তো মনে নেই। উল্টে মা বাবারা যখন ওই স্কুল চেঞ্জ করার কথা বলছে, হ্যাঁ, বা ওকে ওই আবার ওই পুরনো জায়গায় নিয়ে যাওয়ার কথা বলছে, তখন ওই নাকি বলছে যে তোমরা এইসব কি ডিসকাস করছো, আমার তো এই স্কুলে কোনো প্রবলেম হচ্ছে না, আমার তো এই বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে না। মানে কিছুক্ষণের জন্য মানে পার্শিয়াল পজিশনের মতো কিছু একটা ঘটছে, এবং সেই জায়গাটা থেকে যখন সে বেরিয়ে আসছে তখন আর ওর কিছু মনে থাকছে না। এইবার ডিনার তো হলো, কোনো মতে তো ওকে ঘুমটুম পাড়ানো হলো, তখন তো পুরোই স্বাভাবিক হয়ে গেছে। ভদ্রলোকও সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন, একসাথে সব ঘুমাচ্ছে। এইবার ওনারা কি করতেন, মানে ওনাদের যে বেডরুমটা ছিল, বেডরুমে একটা বড় খাট, আর তার পাশে একটা মানে তার মাঝখানে একটুখানি স্পেস দিয়ে একটা কর্নারে আর একটা ছোটো মতো খাট, সেই খাটটাতে মেয়েটা শুতো, আর ভদ্রলোক ভদ্রমহিলা একটা খাটে শুতেন একই ঘরের মধ্যে। রাত্রির বেলায় খটখট কিছু আওয়াজ পেয়ে ভদ্রমহিলার প্রথমে ঘুম ভেঙে গেছে। ভদ্রমহিলার ঘুমটা একটু পাতলা ছিল, ভদ্রলোকের ঘুমটা একটু গাঢ় ছিল। তা ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে ওঠার পর দেখছেন খাটে মেয়ে নেই। ঠিক আছে, খাটে মেয়ে নেই, কোথায় গেল বেরিয়ে দেখছে মেয়ে ডাইনিং রুমে রয়েছে। এবার ডাইনিং রুমে মানে যেটা তোমার ওই ডাইনিং রুম থেকে যেটা কিচেনে যাওয়ার প্যাসেজটা, তার ঠিক মুখটাতে ওদের ফ্রিজটা রাখা ছিল। দেখছেন যে ফ্রিজ বার করে মানে তিনি যতটা মাংস রান্না করেছিলেন, চিকেন রান্না করেছিলেন, তার যতটা অবশিষ্ট এখনও রয়েছে,
সেইটাকে সেই মেয়েটা গোগ্রাসে মুখে পুড়ছে। ঠিক আছে, মানে খুব খিদে পেলে মানুষ যেরকম মানে দিক বিদিকে আর জ্ঞান থাকে না, খেতে শুরু করে, ওই রকমভাবে খাচ্ছে। এবং সেই খাওয়াটা নর্মাল না, ন্যাচারাল নয়। মানে একটা ভদ্রসভ্য মানুষ কিভাবে খায়, জিনিসটাকে আস্তে করে নিয়ে মুখে পুড়ে একটুখানি চিবোতে চিবোতে তো খায়। এ হচ্ছে মানে একদম জঙ্গলিদের মতো, মাংস টেনে টেনে ছিঁড়ছে, হ্যাঁ, মুখে পুড়ে দিচ্ছে, হাড় সমেত, তাও আবার। এবার ওই বাটিতে যতটা মাংস ছিল পাত্রে রান্না করা, সেইটা সাবার করার পর তার যেন খিদে মেটেনি, পুরো ফ্রিজ তোলপাড় করছে যে আরও চাই, নিয়ে তারপর আলটিমেটলি তার ডিপ ফ্রিজারে হাত পড়েছে। সেখান থেকে পারলে কাঁচা মাংস তুলে সে খায়। এবার এইটা দেখে ওর মা চিৎকার করে উঠেছেন। সেই চিৎকার শুনে ওই ভদ্রলোকেরও ঘুম ভেঙে গেছে, উনিও দৌড়ে বেরিয়ে এসে এইসব কাণ্ড কারখানা দেখছেন। বাটি ছড়িয়ে পড়ে আছে, চারদিকে মাংসের হাড়ের টুকরো, আধ খাওয়া মাংস এদিক সেদিক পড়ে আছে। তা তখন চিৎকার করে উঠে মেয়েকে ধরতে গেছে। ধরতে গিয়েই উনি দুপা পিছিয়েছেন, মানে ধরে ফেলেছেন, প্রায় ধরেই ওনার মানে হাতে ছ্যাঁকা লাগার মতো অবস্থা। শরীর মানে একদম জ্বলন্ত কয়লার মতো গরম মেয়েটার। এইবারে ওই রকম একটা পরিস্থিতি ভাবো, মানে পুরো ডাইনিং কাম লিভিং রুমে একটা আবছা আলো জ্বলছে, 0 পাওয়ারের ডিম লাইটের মতো, সেই রকম আলোতে, আর ফ্রিজটা খুলেছে, ফ্রিজের ভেতরের খানিকটা আলো, ওই রকম আলোতে ভদ্রলোক আর ভদ্রমহিলা পাশাপাশি দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। মেয়েটা ওখানে বসে আস্তে আস্তে ওর মা আর বাবার দিকে মুখটাকে ঘুরিয়েছে। মুখটা তো ন্যাচারাল নেই, একেবারেই নেই, চোখ পুরো লাল হয়ে গেছে, এবং মুখের চারপাশে এবং হাতের ওপরের দিকের কিছু অংশে খয়েরি মতো লোম দেখা যাচ্ছে। খয়েরি লোম দেখা যাচ্ছে। ঠিক আছে, কি হলো কিছুতেই আর কিছু করা যাচ্ছে না। এবারে ধরতে যাচ্ছে, তখন গা গরম, ওরাও ধরতে পারছে না। তারপরে মেয়েটা মাঝে মধ্যে খিলখিল করে হেসে উঠছে, আর ওই সেই অদ্ভুত একটা ভাষায়, যেটাকে ওর স্কুল থেকে বলেছিল যেটা ল্যাটিন ভাষা, সেই ভাষায় কথা বলা শুরু করেছে, যার আদ্যপান্ত লেজা মাথা এরা কিছুই বুঝতে পারছে না। ওই অবস্থায় চলতে 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 যখন দিনের আলো ফুটছে, ভোর হয়ে এসছে, 4:30-5টা এরকম বাজে, তখন আস্তে আস্তে মেয়েটা নর্মাল হতে হতে নিস্তেজ হয়ে মাটিতে ওর শরীরটা এলিয়ে পড়ল। ওকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। স্কুলে তো আর নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না, শরীর খারাপ। ভদ্রলোকও সেদিন আর অফিসে যেতে পারলেন না। তখন কাছাকাছির মধ্যে একজন ফিজিশিয়ানকে ডাকা হলো বাড়িতে। তা তিনি বললেন যে কোনো একটা মেন্টাল ট্রমার মধ্যে হয়তো রয়েছে, একটু ওষুধ টষুধ দিলেন, জ্বরের ওষুধ টষুধ, বললো যে চিন্তার কিছু নেই, একটু ওকে টাইম দিন, একটা নতুন পরিবেশে এসে, মানে ওনারা যেটা সাসপেক্ট করেছিলেন ওটাই উনি বলছেন আর কি, যে নতুন পরিবেশে এসে ওর একটা মনের ওপর একটা হয়তো আঘাত পড়েছে। এবার পুরোটাই তো মানে আমাদের কনসিয়াস মাইন্ডের থেকেও তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা অনেক বেশি বড় এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং ওটা আমাদের অজান্তেই ফাংশন করে। ও মুখে হয়তো বলছে না, কিন্তু ওর ভেতরে ভেতরে হয়তো ওর সাবকনসিয়াস মাইন্ডে এটা হয়তো প্লে করছে, এইটার ওপর মানে এইটার জন্য একটা এরকম হচ্ছে। তা ওর যদি মানে বিহেভিয়ারাল চেঞ্জটা যদি এরকম দেখতে থাকেন, তাহলে আমি বলবো আপনারা এই সব জায়গায় তো কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট সেইভাবে পাবেন না, আপনারা একটুখানি কলকাতায় গিয়ে ওর মানসিক সমস্যার যে ব্যাপারটা সেটার একটু চিকিৎসা করাতে পারেন। আমার চেনাশোনা আছে, আমি বলে দেবো। তা আপাতত ওর শরীরটা ঠিক হোক, কারণ এই মুহূর্তে এরকমভাবে তো আর ওকে নিয়ে কলকাতার, খড়গপুর থেকে কলকাতা 113 কিলোমিটারের মতো ডিস্টেন্স, অনেকটাই দূর। তা এইবারে এইটা তো গেল, কিন্তু এই যে চেঞ্জটা মেয়েটার মধ্যে এলো, এই চেঞ্জটা কিন্তু আর সহজে গেল না। এই জায়গাটা থেকে ও কিন্তু আর রিভার্স ব্যাক করলো না। ও নর্মাল অবস্থায়, হ্যাঁ সবসময় যে ওরকম অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু যখন অ্যাগ্রেসিভ হচ্ছে না, যখন এমনি নর্মালি রয়েছে,
তখন কিন্তু আর ওর অ্যাকচুয়ালি যেটা ওর সত্তা, সেই সত্তাটাকে ও কিন্তু আর ফিরে পাচ্ছে না। একটু গম্ভীর থাকছে, মাঝে মধ্যে একটুখানি মনমরা হয়ে থাকছে, একভাবে শুয়ে রয়েছে, মানে সিলিংয়ের দিকে মাথা করে, চারদিক তাকিয়ে মাঝে মধ্যে কাকে যেন একটা খুঁজছে। আর সব থেকে বড় কথা, ওর মাকে দেখলে খুব বাজেভাবে রিয়্যাক্ট করছে। বাজেভাবে রিয়্যাক্ট করছে? হ্যাঁ, নিজের মাকে। বাবার সাথে অতটাও সমস্যা নেই, কিন্তু মাকে সহ্য করতে পারছে না। মা কিছু খাওয়াতে গেলে খাচ্ছে না, জড়িয়ে ধরে আদর করতে গেলে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, এরকম নানান রকম ব্যাপার হচ্ছে। আর সব থেকে ডেঞ্জারাস যে জায়গাটা, সেটা হলো শরীরের আরও বিভিন্ন জায়গায় কিন্তু লোম গজাতে শুরু করেছে। ওই ব্রাউনিশ, একটু খয়েরি মতো, এবং সেগুলো বেশ প্রমিনেন্ট। এইবার সেই দিন বিকেলের দিকে মেয়েটাকে দেখা গেল যে বাড়ির পেছনের দিকে একটা ঘর, সেই ঘরে একটা জানলা আছে, সেই জানলাটার সামনে দাঁড়িয়ে জানলাটাকে খুলে ও দূরে কোথাও একটা তাকিয়ে আছে। ওর মা ওখানে গিয়ে দেখতে পেল ও যেটার দিকে তাকিয়ে আছে সেটা আরেকটা ভাঙাচোরা বাড়ি। ঠিক আছে, মানে ওনাদের বাড়ির পেছনে বেশ খানিকটা দূরে, খানিকটা ফাঁকা জায়গা, তারপরে ওই বাড়িটা এক কোণে এরকম ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। যাই হোক, এবার ও ভদ্রমহিলা জিজ্ঞাসা করেছে মেয়েকে যে ওই দিকে তাকিয়ে আছো কেন? মেয়েটা আবারও এমন কিছু একটা বলল যেটা ওনার বোধগম্য হলো না। আর দেখো, তখনকার দিনে তো এই সমস্ত গুগল ট্রান্সলেট হ্যানা ত্যানা, আজকের দিনে একটা কোনো দুর্বোধ্য ভাষা তুমি ইংলিশ থেকে সহজেই তুমি ট্রান্সলেট করে ফেলতে পারবে। হয়তো তুমি মানে টানে অত বুঝবে না, কিন্তু ট্রান্সলেটটা করে ফেলতে পারবে, ধরতে পারবে যে এটা কি বলতে চাইছে। কিন্তু তখনকার দিনে তো আর ওইসব নেই। 90-এর দশকের গোড়ার দিকের ঘটনা, 91, 92 এরকম টাইমের। মোবাইলই ছিল, কিছুই ছিল না তখন। যাই হোক, তাই এবার উনি জিজ্ঞাসা করলেন যে ওই বাড়িটা কার, তুমি ওই বাড়ির দিকে তাকিয়ে আছো কেন? তার উত্তরে মেয়েটা ওই রকম ওই ল্যাটিন ভাষাই হোক বা যাই হোক, তাতেই উত্তর দিল, যেটা উনি বুঝতে পারলেন না। এইবার এটা তো হলো। এইবারে দিন দুয়েক পর ওই ভদ্রমহিলার বোন, নিজের বোন আর তার ভগ্নিপতি তাদের বাড়িতে এসছে। প্ল্যান ছিল যে আসবে, কারণ ওই বোন জানে যে আমার দিদি এখানে শিফট হয়েছে, নতুন করে সংসার পেতেছে, আমরা যাব, দিন পাঁচেক থেকে আবার চলে আসব। তা একটা উইকেন্ড ছিল এটা। তা এসে তারপরে দেখা হয়েছে, এই সমস্ত কথাবার্তা হয়েছে। আর তখনকার দিনে তো যেহেতু এই সমস্ত মোবাইল, সোশ্যাল মিডিয়া, এইসব ব্যাপার যেহেতু ছিল না, তাই জন্য একটা বাড়িতে কি ঘটছে, মানে সামান্য কারোর জ্বর হয়েছে কিনা সেটাও কেউ জানতে পারত না। তা এই যে এই মিস্টার অ্যান্ড মিসেস ডিকুনা, তাদের যে মেয়ে, তার মধ্যে যে এই সমস্ত পরিবর্তন, এই যে একটা প্রবলেম চলছে, এই ব্যাপারটা ওরা কেউ জানতো না, মানে ওই বোন ভগ্নিপতি ওনারা জানতেন না। এবারে ওনারা এসে পুরো ব্যাপারটা দেখে খুব অবাক হয়ে গেছেন যে এই রকম ঘটছে কেন, এগুলো কি হচ্ছে, আর মেয়েটারও বা এই কী অবস্থা, এরকম সারা শরীরে লোম গজাচ্ছে, খিদে বেড়ে গেছে, রুড বিহেভ করছে, ওর নর্মাল ওর নিজের মধ্যে নেই, এগুলো কি হচ্ছে? তখন ওনারা তো পুরো ব্যাপারটা বলেন, মানে এই বাড়িতে আসার পর থেকে শুরু থেকে যা যা ঘটেছে এগুলো তো বললেন। তা ওই যে ভগ্নিপতি যে ভদ্রলোক, তিনি একটু ধার্মিক প্রকৃতির। আচ্ছা। তার কিন্তু চার্চে নিয়মিত যাতায়াত আছেন। ওনারা অন্য একটা জায়গায় থাকেন, মানে নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়ার কোনো একটা শহর থেকে ওনারা এসছেন। তা ওনার কিন্তু চার্চে নিয়মিত যাতায়াত আছে, এবং ওনার নিজের মধ্যেও বেশ কিছু ক্ষমতা রয়েছে। তা উনি তখন বললেন যে দেখো, এই তোমরা তো এগুলো মানবে না, কারণ আমি তো তোমাদেরকে চিনি, তোমরা তো প্রচণ্ড রকম নাস্তিক প্রকৃতির, তোমরা তো কিছুই মানো না। কিন্তু এই বাড়িটাতে পা দিয়ে আমি বুঝতে পেরেছি যে বাড়ির ভাইবসটা ঠিকঠাক নয়।
বাড়ির ভাইবসটা কিন্তু ঠিকঠাক নয়, এবং যতটা না বাড়ির ভাইবস ঠিকঠাক নয় তার থেকে বেশি তোমাদের এই সামনের উঠোনটা ঠিকঠাক নয়। আচ্ছা, এই উঠানটা কিন্তু তোমাদের খুব একটা ঠিকঠাক নয়। তখন ভদ্রমহিলার মনে পড়লো মিসেস ডিকুনার যে ওই যে একটা মাটির ঢিবি মতো, তার চারদিকে 4টে ক্রস পোতা ছিল, ওটাকে ওনার হাজব্যান্ড খুব একটা উনি নিজেও তো গুরুত্ব দেননি, তা খুব একটা গুরুত্ব না দিয়ে ওটাকে ফেলে দিয়েছিলেন। তা সেই ব্যাপারটা উনি বলতে যাবেন, তখন ওর হাজব্যান্ড ইশারায় ওনাকে থামিয়ে দিয়েছেন যে এখনই এসব বলার দরকার নেই। তা তখন ওই ভদ্রলোক, মানে ওই ভগ্নিপতি ভদ্রলোক আর কি, তা ওনার নাম সম্ভবত মিস্টার রবার্ট এরকম কিছু একটা ছিল। তা উনি বললেন যে দেখো তোমরা যা করার করো, আমি অত কিছু জানি না, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের ভালোর জন্য, বিশেষ করে তোমাদের মেয়ের সুরক্ষার জন্য আমি লোকাল চার্চে গিয়ে কিন্তু কথা বলবো, মানে ওখানকার লোকাল চার্চে গিয়ে কথা বলবো, এবং আমার এমন কিছু মানুষের সাথে চেনা জানা আছে যাদের নাম বললে কাজ হবে, এবং আমি সেখানকার কোনো ফাদার বা রেভারেন্ড কাউকে নিয়ে এসে তোমাদের বাড়িটাকে ক্লিন করাবো। হয় এটা আমাকে অ্যালাউ করবে, আর নয়তো এই বাড়ি ছাড়বে। মানে উনি এমন কিছু বুঝতে পেরেছিলেন। তা তখন ওরা বলছে যে ঠিক আছে করো। তা পরের দিন সকালে ওনার চার্চে যাওয়ার কথা, কিন্তু এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটল যেটার আর কোনো ব্যাখ্যা নেই। পরের দিন সকালে ওই সামনের উঠানটাতে ওই মিস্টার রবার্ট বলে যে লোকটা, তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কি? তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে? এবং দেহটা কীরকম হয়ে গেছিল, মানে দেহ থেকে পুরো রক্ত শুষে নিলে যেরকম হয়ে যায়, ওই যে প্রাচীন মিশরীয় মমিগুলো যেরকম, ওই রকম টাইপের একটা বডি, চোখ মুখ পুরো ঠিকরে বেরিয়ে আসছে, একটা বিতিকিচ্ছিরি অবস্থা, মানে শরীরটা একটু শুকিয়ে গেছে আর কি। এবারে তো বাড়িতে কান্নাকাটি, মানে যা যা হয় আর কি, শোকের ছায়া নেমে এলো যে কি করে ঘটলো এই ঘটনা। এবার যেহেতু ওরকম একটা বাগানের মধ্যে, মানে বাগান তো নয়, একটা ফাঁকা এমটি স্পেস আর কি, ওরকম একটা জায়গায় ভদ্রলোককে মৃত অবস্থায় ওইভাবে পাওয়া গেছে, পুলিশ ইনভলভড হলো, পোস্টমর্টমে বডি পাঠানো হলো। এবার পোস্টমর্টম করে সেরকম কিছুই পাওয়া গেল না, ওই হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হলো। এবার তখন দেখা গেল যে আশপাশে যে সমস্ত ওই বসতিগুলো যেগুলো ছিল, একদিন সন্ধ্যাবেলায় সেখান থেকে লোকজন এসে বাড়িটাকে এক প্রকার ঘেরাও করে ফেলেছে, হাতে লাঠি সোটা নিয়ে। হ্যাঁ, আদিবাসীরা, ওরা রেগে গেলে তো মারাত্মক উগ্র হয়ে যায়। তা বাড়িটাকে ঘিরে ফেলেছে এবার মশাল টশাল হাতে নিয়ে আর কি। তা এবার ভদ্রলোক বেরিয়েছেন, মিস্টার ডিকোনা, যে কি হলো, তোমরা এরকম করছো কেন, কি তোমাদের দাবিটা কি? তা তখন ওদের মধ্যে থেকে যে একটুখানি সর্দার গোছের আর কি, তিনি বলছেন যে দাবি তো আর কিছু নয়, দাবি হচ্ছে আপনারা এখান থেকে চলে যাবেন, কারণ আপনারা তাকে জাগিয়ে তুলেছেন। এই বাড়িটাতে ঢুকে আপনারা তাকে জাগিয়ে তুলেছেন। যে কাকে জাগিয়ে তুলেছি? হচ্ছে যে না, তার নাম আমরা মুখে আনবো না, যাকে আপনারা জাগিয়ে তুলেছেন তার নাম আমরা মুখে আনবো না, কিন্তু আপনারা একটা গর্হিত অপরাধ করেছেন। দেখলেন তো আপনাদের পরিবারেই একজনের মৃত্যু দিয়ে ব্যাপারটা শুরু হলো। এবারে আস্তে আস্তে কি হবে, আশেপাশে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। গরু, ছাগল, বাছুর এরা তো বাঁচবেই না, মানুষও মরবে। আপনারা ইমিডিয়েটলি এখানে চলে যান, না হলে কিন্তু আজকে রাতেই আপনাদের বাড়িতে, এই বাড়ির মধ্যে আপনাদের পুড়িয়ে মারব। এরকমভাবে বলছে। তা তখন ভদ্রলোক একটু রকচটা রেগে গেছেন যে পুড়িয়ে মারবে মানে, এত বড় ধৃষ্টতা কোত্থেকে হচ্ছে? দেশে কি আইন কানুন নেই? পুড়িয়ে মারবে বললেই পুড়িয়ে মারা? আমি এক্ষুনি থানায় ফোন করছি, আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনছি যে তোমরা এরকমভাবে হুজ্জুতি করছো। এইবার ওই গ্রামবাসীদের মধ্যে থেকে একটু বয়স্ক, একটু বৃদ্ধ মতো একজন
ব্যক্তি তিনি এগিয়ে এলেন ব্যাপারটাকে মেটানোর জন্য। প্রথমটায় তো ওর দলের অন্যান্য যে লোকেরা তাদেরকে একটু ধমক টমক দিয়ে থামালেন যে কি বলছো তোমরা, এরকমভাবে থ্রেট করো না, আমাকে ব্যাপারটা একটু বোঝাতে দাও। তা তখন বলছেন যে দেখুন, ওই বৃদ্ধ ভদ্রলোক বলছেন, আমি তো এখানকার অনেক আদিবাসিন্দা, আমি যখন ছোট ছিলাম তখন একটা ঘটনা আমি এখানে শুনেছিলাম যে যেটা এই আপনার মানে যেই জমিটার ওপরে এই বাড়িটা সেটার সাথে রিলেটেড। এখন ঘটনাটা কি সেটা আমি অতটা গুছিয়ে বলতে পারবো না, তবে এটার সাথে ইনভলভড ছিলেন আমি যতদূর জানি একটা চার্চের একজন সন্ন্যাসিনী, বা যাদেরকে আমরা সিস্টার বা নান যাই বলি না কেন, নান কথাটা তো আমাদের এখানে অতটা প্রচলিত নয়, ওই ধরে নাও তুমি সিস্টার। এবারে তার একটা নাম আছে, কিন্তু সেই নামটা আমরা কেউ এখানে উল্লেখ করি না, কারণ সেই নামটা উল্লেখ করলে আমাদের মধ্যে একটা বিশ্বাস যে তিনি জেগে ওঠেন, তিনি সেই নামের ডাকে সাড়া দেন এবং তিনি কাউকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেবেন না। তা তখন ভদ্রলোক বলছেন যে তা একজন চার্চের সিস্টার, তোমরা নিজেরাই বলছো যে চার্চের সিস্টার, তা সিস্টার কি ক্ষতি করবেন? আমি চার্চে যাতায়াত করি কম, তাই আমার ধারণা নেই, কিন্তু যতটুকু যা জানি, কমন সেন্স যা বলে, সিস্টার মানে সেও তো ধর্মকর্ম নিয়েই থাকতেন, তা তার আর কি কতটুকু কি ক্ষমতা, তিনি কি করতে পারেন? তিনি মানুষের ক্ষতি করবেন কেন? তিনি তো যদি তিনি একজন সোল হয়েও থাকেন বা স্পিরিট হয়েও থাকেন, তাহলে তো সেটা একটা হোলি স্পিরিট। তা তখন সেই বৃদ্ধ ভদ্রলোক বলছেন যে না, ব্যাপারটা সেরকম নয়, আপনি একটু দয়া করে একটু লোকাল চার্চে গিয়ে কথা বলুন, আর নয়তো এই যে উঠানটা যে আপনি পরিষ্কার করেছেন এটা কিন্তু আপনি উচিত কাজ করেননি, একটু লোকাল চার্চে যান, একটু ফাদারের সঙ্গে বা রেভারেন্ডের সাথে একটু কথা বলুন। তা এইবার ভদ্রলোক খানিকটা টনক নড়েছে, কারণ ওইভাবে ওনার ওই ওয়াইফের যে ভগ্নিপতি আর কি, তার মৃত্যু, এবার উনি প্রথমটায় ভেবেছিলেন যে কিছু একটা হয়েছে, স্ট্রোক ফোক হয়ে, হয়তো ওখানে ভোরের দিকে একটু হাঁটতে গেছেন, তখনই হয়তো একটা ম্যাসিভ স্ট্রোক হয়েছে, ওখানে মরে পড়ে আছেন। কিন্তু এই যে রক্ত স্বল্পতা, দীর্ঘদিন ওনার কোনো ভোগান্তি ছিল না, বেড রিডেন কোনো পেশেন্ট ছিলেন না উনি, হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছেন সেই অবধি মেনে নেওয়া যায়, কিন্তু ওই যে বডিটা শুকিয়ে যাচ্ছে, এইটা মানে, এবং মানে যখন পোস্টমর্টম করতে নেওয়া হয় মানে ধীরে ধীরে আরও শুকাচ্ছিল বডিটা। যাই হোক, তাই এবার এইগুলোরও এক্সপ্লেনেশন আছে, রিগার মর্টিস, হ্যানা ত্যানা, স্টিফনেস একটা ব্যাপার থাকে শরীরে। যাই হোক, এইগুলো হলো। তা এইবার পরের দিন ভদ্রলোক কী করলেন, চার্চে গেলেন, ওখান থেকে খুব বেশি দূরে নয় একটা চার্চে গেলেন, চার্চে গিয়ে সেখানকার ফাদার তার সাথে কথা বললেন। এবার তখন ওই চার্চটাতে মাইনর ক্যানন হিসেবে কাজ করতেন আমাদের এই সুকুমার বাবু। এবার মাইনর ক্যানন মানে আমি কি একটু বুঝিয়ে দিয়ে ব্যাপারটা, মাইনর ক্যানন মানে হচ্ছে, ধরো মানে আমাদের হিন্দুদের মধ্যে যেরকম কেউ ধরো সন্ন্যাস নেবে, ধরো রামকৃষ্ণ মিশন হতে পারে, ইসকন হতে পারে, তারপরে তোমার ওই বলো না ভারত সেবাশ্রম সংঘ হতে পারে। এবারে কেউ গিয়ে বলল যে আমি সন্ন্যাস নেব, মুখের কথায় তাকে বলার সাথে সাথে তো আর সন্ন্যাসী বানিয়ে দেওয়া যায় না, তাকে অনেকগুলো স্তর পেরোতে হবে। তা সেরকমই খ্রিস্টানদের মধ্যে যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি সংসার ধর্ম পালন করব না, আমি ধর্মের পথে হাঁটব, বা আমি ভবিষ্যতে কোনো একটা চার্চের পাদ্রী হব, বা অনেক ওপরের র্যাঙ্কে আমি উঠব, তাহলে তাকে শুরু করতে হয় ওই মাইনর ক্যানন হিসেবে। অর্থাৎ কোনো একটা চার্চের সাথে যুক্ত হতে হয়, সেখানে যাতায়াত করতে হয়, আশপাশের গরিব বাচ্চাদেরকে পড়াতে হয়, বিভিন্ন রকমের সোশ্যাল ওয়ার্ক করতে হয়। ধরো কোথাও বন্যা হয়েছে সেখানে চলে গেল, বা কোথাও একটু মহামারী লেগেছে সেখানে খাবার দাবার নিয়ে চলে গেল, গরিবদেরকে খাওয়ালো। তারপরে একটা চার্চের যে বিভিন্ন রকমের কাজ থাকে, মানে এমনকি যেখানে বসে প্রার্থনা করবে লোকে সেই জায়গাটাকে পরিষ্কার করা, ডাস্টিং করা, চার্চ ঝাঁট দেওয়া, এরকম টাইপের কাজ। মানে যেই সমস্ত কাজ সাধারণত মানুষেরা এড়িয়ে চলে, সেই কাজগুলো
করতে হয়, করতে করতে তারপরে আস্তে আস্তে তার যদি যোগ্যতা থাকে, সেটা ওপরের র্যাঙ্কের ফাদাররা বা রেভারেন্ডরা বা ধরো তোমার ক্লার্গিরা, তারা যখন বুঝতে পারেন যে এর যোগ্যতা আছে, তখন আস্তে আস্তে তাকে ওপরের র্যাঙ্কে পাঠানো হয়। তা ওই চার্চে মাইনর ক্যানন হিসেবে ওই সুকুমারবাবু তখন কাজ করতেন। তা ওই যে ফাদার যিনি, তার নাম হচ্ছে ফাদার জেকব। তা সেই ফাদার জেকব সুকুমারবাবুকে নিয়ে একদিন ওনাদের বাড়িতে এলেন। এসে তো তারপর বিস্তারিতভাবে ঘটনাটা শুনলেন। শুনে তারপর তখনও দেখছে যে ওই মেয়েটা ওই বাড়িটার দিকে হাঁ করে একদৃষ্টে তাকিয়ে রয়েছে। এইবারে যেই এদেরকে ঢুকতে দেখলো, মেয়েটা চিৎকার করে বাড়ি ফাটিয়ে দিচ্ছে। প্রথমে তো ফাদারের ওপরে ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে মানে শরীরের এই মানে হাতের এই অংশটা মানে প্রায় মাংস খুবলে নেয়, এরকম আসরিক শক্তি ওর মধ্যে চলে এসছে। কোনো মতে ঠেকানোর জন্য একটু ওই হোলি ওয়াটার যেগুলো হয় সেগুলো স্প্রিঙ্কল করে। এইবারে ব্যাপারটা কি জানো তো, মানে এই যে এক্সরসিজম যেটাকে আমরা বলি ক্রিশ্চিয়ানিটি অ্যাঙ্গেল থেকে, আমাদের দেশে মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে তুমি যাও, সেখানে মোটামুটি সমস্ত চার্চেই যে ফাদাররা রয়েছেন তাদের এরকম অভিজ্ঞতা আছে এক্সরসাইজ করা, বিশেষ করে ইউরোপে। এমনকি ওখানকার সাধারণ মানুষদের মধ্যে, যেমন ধরো আমরা বিভিন্ন মুভিতে, মানে এই বিশেষ করে কনজিউরিং ইউনিভার্সের যে মুভিগুলো, কনজিউরিং 1, কনজিউরিং 2, 3, তারপরে অ্যানাবেল সিরিজটাতে আমরা যে এড আর লরেনের উল্লেখ পাই, তারা নিজেরাও কিন্তু মানে এডের মধ্যে কিন্তু এক্সারসাইজ করার একটা ক্ষমতা ছিল, যেটা আমরা কনজিউরিং মুভিটাতে দেখেছি। তা কিন্তু আমাদের দেশে যেহেতু ক্রিশ্চিয়ানিটিটা একটা মাইনর কমিউনিটির মধ্যে পড়ে, তাই এই ব্যাপারটা এখানকার ফাদাররা অতটা কিন্তু জানে না। কিন্তু সৌভাগ্যবশত ওই ফাদার জেকব যিনি ছিলেন, তার কিন্তু এই অভিজ্ঞতাগুলো ছিল। তিনি এককালে সাউথ ইন্ডিয়াতে কেরালার কোনো একটা জায়গায়, কোনো একটা চার্চে, মোস্ট প্রবাবলি ত্রিবান্দ্রামের দিকে কোনো একটা বড় সড়ো চার্চে উনি যুক্ত ছিলেন, এবং ওইখানে ওনার বেশ কয়েকবার 4-5টা এরকম কেস উনি হ্যান্ডেল করেছেন, যেখানে তিনি ডিমনিক পজেশন বা স্পিরিচুয়াল পজেশন এগুলোর বিরুদ্ধে লড়াই করে, এক্সারসাইজ করে একটা বডি থেকে কিন্তু স্পিরিট ছাড়ানোর অভিজ্ঞতা ওনার রয়েছে। তা উনি তখন কি করলেন, উনি বেশ কিছু জিনিস তার নিজের কাছে তৈরি রাখতেন। কারণ তিনি, মানে সুকুমার বাবু বলছেন আমাকে, যে তিনি একটা কথা বলতেন যে ডিমন যখন অ্যাটাক করবে না, সে কিন্তু বলে কয়ে করে না। যেখানে ঈশ্বরের বাস, সেখানেই কিন্তু ডিমনের বাস। ডিমন বা ডিমনের থেকেও হায়ার র্যাঙ্কের এন্টিটি আমরা যদি বলি সেটান বা লুসিফার বা ডেভিল, তা সেটা কি? সেটা তো গডেরই একটা কাউন্টার পার্ট, ঈশ্বর, আর এটা হচ্ছে প্রতি ঈশ্বর। তা যাই হোক, তা উনি সবসময় কিন্তু রেডি থাকতেন। উনি বলতেন যে আমি আমার নিজের ছায়াকেও বিশ্বাস করি না। আমার পাশে যে ছায়াটা, ওর মধ্যেও ডিমন বা ডেভিলিশ একটা অরা থাকতে পারে বা তাদের প্রেজেন্স থাকতে পারে, তাই আমি সবসময় তৈরি থাকি। তা যাই হোক, তা তিনি ওই হোলি ওয়াটার স্প্রিঙ্কল করে কোনো মতে ফর দ্য টাইম বিং মেয়েটাকে আটকালেন। ঠিক আছে, এবার মেয়েটা দুর্বোধ্য ভাষায় কী সব বলে যাচ্ছে চিৎকার করে করে। তা তখন ওই ফাদার জেকব যিনি, তিনি বললেন, সুকুমার বাবুও তো কিছু বুঝতে পারছেন না। তা ফাদার জেকব যিনি, তিনি বললেন যে এগুলো কি বলছে, এই ল্যাটিন ভাষাও জানলো কোত্থেকে? তা তখন মিস্টার অ্যান্ড মিসেস ডিকোনা বলছে যে আমরা তো কিচ্ছু জানি না, আমাদের কোনো আইডিয়াই নেই কিভাবে কি জানলো না জানলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না, এমনকি কি বলছে সেটাই তো আমি বুঝতে পারছি না। তা বলছেন ফাদার জেকব যে ও তো ওর মাকে খুঁজছে। আপনার মেয়ে তার মাকে খুঁজছে। তা তখন ভদ্রমহিলা বললেন, আমি তো ওর মা।
বলছে যে হ্যাঁ, আপনি অবশ্যই ওর মা, আপনি ওর বায়োলজিক্যাল মাদার, কিন্তু ও এখানে আপনাকে খুঁজছে না। ওর শরীরের মধ্যে যে বাসা বেঁধেছে সে তার মাকে খুঁজছে, যাকে আপনারা ওই উঠানটাকে সাফ করবার টাইমে জাগিয়ে তুলেছিলেন। যেখানে আপনাদের এই বাড়িটা অবস্থান করছে এই জায়গাটার একটা হিস্ট্রি আছে, যেটা আমি জানি। তা তখন ফাদার জেকব বললেন, মানে ফাদার জেকব যেটা করতেন আর কি, মানে দেখো আজকালকার দিনে না এরকম মানুষ পাওয়া খুব বিরল, মানে সেটানিক এন্টিটির বিরুদ্ধে লড়াই করবেন। তা আমি এটা যখন সুকুমার বাবুর মুখ থেকে শুনেছিলাম, মানে আমি খুব মানে আশ্চর্য হয়েছিলাম যে এমনও ক্ষমতাবান লোক এককালে আমাদের দেশে ছিল। এবার আমাদেরই দুর্ভাগ্য আমরা জানতে পারি। তা ফাদার জেকব যেটা করতেন, যখনই এরকম এই স্পিরিচুয়াল পজিশন ক্লিন করবার যে ঘটনাগুলো উনি যখন ডিল করতেন, উনি মানে যার শরীরের মধ্যে থেকে ডিমনিক এন্টিটিটাকে তিনি তাড়াবেন, তিনি প্রথমে নিজেকে কিন্তু ওই স্তরে নামিয়ে আনতেন। সেটা অভিনয়ের মাধ্যমে, কারচুপির মাধ্যমে, যে আমাকে ওর দেহ থেকে শয়তানি শক্তিকে বার করতে গেলে আমাকে নিজেকে শয়তান হতে হবে, তাহলে আমি তার সাথে বন্ধুত্ব পাতাতে পারবো। ঠিক আছে? কারণ আমি এনার থেকে যতটুকু শুনেছি, আমার তো ক্রিশ্চিয়ানিটির ব্যাপারে অত পড়াশোনা নেই, তাও মানে যারা ডেমোনোলজি যারা পড়াশোনা করেন বা এই নিয়ে একটা কথা আছে, ডিমনিক মিসচিফ, অর্থাৎ শয়তানের শয়তানি। এই যে স্পিরিচুয়াল পজিশন করা, মানুষকে ধোঁকা দেওয়া, ছলনা করা, এইগুলো হচ্ছে তাদের এক এক ধরনের, বলা যেতে পারে খুব নির্মম টাইপের শয়তানি। এগুলোকে ওরা বলে ডিমনিক মিসচিফ। মানে পিওরলি ডিমনিক পজিশন হওয়ার আগে এই ডিমনিক মিসচিফগুলো চলে। এইবার এই মেয়েটার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা এখনো পর্যন্ত ওই ডিমনিক মিসচিফের পর্যায়ে আছে। এরপরে যদি কমপ্লিট পজিশন হয়ে যায় তাহলে কিন্তু ওর ভেতর থেকে ওই এন্টিটিটাকে ছাড়ানো খুব মুশকিল হবে। তা এইবার সেই ফাদার জেকব মেয়েটার সঙ্গে এবার গল্প জুড়েছেন। বলছেন যে তুমি বাদ দাও এসব, নিজের গলা থেকে রোজারিটা খুলে ফেলেছেন, একটা ব্ল্যাক কালারের একটা পোশাক ছিল সেটা পরলেন, মানে দেখাতে চাইছেন যে আমি তোমারই স্তরের লোক আর কি, তুমি যাকে পুষে রেখেছো শরীরের মধ্যে আমিও তারই পূজারি। এরকমভাবে হলো। এবারে গল্প করছেন। এবার এই ফাদার জেকব নিজে ইংরেজিতে কথা বলছেন, কিন্তু মেয়েটা উত্তর দিচ্ছে কিন্তু ওই ল্যাটিন ভাষায়। নিয়ে তারপরে হঠাৎ করে দেখা গেল যে ওই ফাদারের হাত ধরে টানতে টানতে ওই পিছনের দিকে যে ঘরটা, ওই জানলাটার ওখানে নিয়ে গেল, নিয়ে ওই বাড়িটাকে দেখাচ্ছে। এবার এরা তো কিছুই বুঝতে পারছে না। এবারে ফাদার লাস্টে বলছেন যে ও যেটা বলছে যে ওর যে আসল মা যাকে ও খুঁজছে সে ওই বাড়িটাতে রয়েছে, ওই বাড়িটাতে এককালে ছিল বা এরকম কিছু একটা। তা তখন ওই মিস্টার অ্যান্ড মিসেস ডিকোনা অধৈর্য হয়ে পড়েছেন, পড়ে বলছেন যে আপনি আমাদেরকে বলুন, ফাদারকে বলছেন যে আপনি আমাদেরকে বলুন যে কি ঘটনাটা ঘটেছিল। আপনি যে বললেন আপনি অনেক কিছু জানেন, তা কি ঘটনাটা ঘটেছিল আপনি বলুন। তা বলছেন যে এখানকারই কোনো একটা চার্চে একজন সিস্টার, মানে অনেকজন সিস্টার একসাথে এসছিলেন কোনো একটা কাজে বা কোনো একটা রিট্রিটের কোনো একটা ব্যাপারে এসছিলেন। তা সেখানে সিস্টার জুলি বলে একজন ছিলেন। ঠিক আছে? তিনি দক্ষিণ ভারতের একজন মহিলা, মানে মহিলা বললে ভুল হবে, মানে ওই মোটামুটি 30 থেকে 35-এর মতো তার বয়স। এইবার তিনি কি করেন, মানে এটার পেছনে কি কারণ জানা যায় না, যে তিনি ওই কনভেন্টের আরও কয়েকজন সিস্টারকে একটুখানি করাপ্ট করে দিয়ে
একটা বিশেষ একজন ডিমন আছে যার উপাসনা শুরু করেন, এবং সেটা করেন ওই যে ভাঙাচোরা বাড়িটা ওইখানটাতে। এবার যেই ডিমনের উপাসনা উনি করেন তার নাম হচ্ছে বেনিথ। এগুলো সব ল্যাটিন ভাষা, কিন্তু ডিমনদের যত নাম পাবে হয় ল্যাটিন, নয়তো তোমার হিব্রু, আর নয়তো খুব বেশি হলো গ্রিক, এরকম সব ভাষা। স্প্যানিশ ভাষাও আছে। তা এঞ্জেলদের নামের ক্ষেত্রেও তাই, এঞ্জেলদের নাম আবার বেশিরভাগই হিব্রু ভাষা। যাই হোক, তা এবার ওই বেনিতের উপাসনা ওরা শুরু করে। এবার বেনিতের উপাসনার একটা ইতিহাস আছে, এবং সেটা মানে ডিমোনোলজির যে জগৎটা সেটাতে খুব পপুলার একটা হিস্ট্রি, এবং সেই হিস্ট্রিটা জানতে গেলে আমাদেরকে আজ থেকে 300-400 বছর পিছিয়ে যেতে হবে, ঠিক আছে, কি তারও বেশি সময়। অর্থাৎ যখন রেনেসা সবে সবে শুরু হচ্ছে, আরও আগে আর কি, ইউরোপে তখন উইচ ট্রায়াল চলছে। এইবার তখন পোল্যান্ডের একটা শহরে একটা কনভেন্ট ছিল, ঠিক আছে। সেই কনভেন্টটার নাম হচ্ছে দ্য ক্লয়েস্টার অফ ডমিনিক সিস্টার। সেখানে এরকম মানে বেশ কিছু মানে নান সিস্টার এরা তো থাকে, কনভেন্ট মানেই তো তাই, কনভেন্ট মানে হচ্ছে যেখানে নানরা কালেকটিভলি যেখানে থাকেন আর কি, সেটাকে কনভেন্ট বলে। তা এবার ওখানে এরকম একজন সিস্টার ছিলেন যিনি এই বেনিতের উপাসনা শুরু করেন প্রথম। এবার সেই কনভেন্টের যিনি হেড, যিনি মাদার ছিলেন আর কি, তিনি ব্যাপারটা ধরে ফেলেন, ধরা পড়ে যায়, একটা ইনকুইজিশন বসে। ইনকুইজিশন মানে হচ্ছে মানে রিলিজিয়াস ট্রায়াল বলা যেতে পারে, ধর্মীয় বিচার সভা। এবারে দেখো, এ প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু এইগুলোকে প্রমোট করছি না, কারণ এই ইনকুইজিশনের জন্য অনেক ভালো ভালো মানুষেরা শাস্তি পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আমি এগুলোর ঘোরতর বিরোধী কিন্তু। যেমন এই যে গ্যালিলিও যখন যে জিনিসগুলো আবিষ্কার করলেন সেইগুলোকে ভুল প্রমাণ করা হলো প্রথমে, যে তুমি ওল্ড টেস্টামেন্টের বিরুদ্ধে কথা বলছো, তুমি চার্চের বিরুদ্ধে কথা বলছো, তুমি বাইবেলের বিরুদ্ধে কথা বলছো। তখন ওনাকেও কিন্তু এই ইনকুইজিশনটা ফেস করতে হয়। এবং ইনকুইজিশন তখনকার দিনে ইনকুইজিশন মানে সেটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার ছিল। কিন্তু এটাও আমি বলবো, আমার কাছে এমনও কিছু বই আছে যেগুলো পড়ে আমি জানতে পেরেছি, ইউরোপে যখন উইচ ট্রায়াল হচ্ছে নির্দয়ভাবে, মহিলাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে ডাইনি সন্দেহ করে, যে তোমরা ডাইনি বিদ্যা প্র্যাকটিস করছো, বিজ্ঞান প্র্যাকটিস করছো, উইচক্রাফট করছো, এগুলো তো হতো। এবার যদি 100টা এরকম ইনসিডেন্ট হয়, তার মধ্যে ধরে রাখো 95 কি 97% অন্যায় ছিল, চার্চের ফাদারদেরই অন্যায় ছিল। আমি এটা জোর গলায় এখানে বসে বলছি। কিন্তু 100টার মধ্যে 3টে কি 4টে কেস এরকম হতো যেটাতে সত্যিই কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিল। যেমন অনেক এরকম ইনসিডেন্ট আছে, এক্স অ্যান্ড পজেশন বলে এরকম আছে। মানে যে কেউ মানে ডিমোনোলজি সংক্রান্ত যে কোনো বইতে এই ঘটনাগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে, এবং কোনটাতে চার্চের দোষ ছিল সেটাও বলা, এবং কোনটাতে চার্চের দোষ ছিল না, জেনুইন ইনসিডেন্ট, সেটাও বলা। মানে বইটা কিন্তু মানে কি বলবো, মানে কারোর তাবেদারি করছে না বা এক পেশে কোনো বই না, একদম অরিজিনাল ফ্যাক্টগুলোকেই তুলে ধরছে যা ঘটেছিল, মানে একটা হিস্ট্রির বইয়ের মতো। এইবার এই যে ক্লয়েস্টার অফ ডমিনিকান সিস্টার্স, এইখানে যে ঘটনাটা, এইটা কিন্তু একটা জেনুইন ঘটনা ছিল। কারণ ওই বেনিতের উপাসনা বা বেনিতের পুজো, সেই ব্যাপারটাতে কিন্তু ওই সিস্টারটা অনেক দূর এগিয়েছিল। এবং তার যে ফাইনাল যে স্টেপটা, সেটাতে যেটা করতে হয় সেটা হচ্ছে ওই বেনিতকে, মানে বেনিত স্বয়ং এসে উপস্থিত হন এবং বেনিতের সঙ্গে তাকে সম্ভোগে লিপ্ত হতে হবে, এবং বেনিতের একটা ফর্ম সে তার নিজের গর্ভে ধারণ করবে, এবং সেই শিশুটা জন্মাবে
সেও একটি আস্ত শয়তানে পরিণত হবে এবং এইভাবে এদের অস্তিত্বটা বাড়বে। এটাই হচ্ছে ডিমনদের কাজ আর কি। তা ঠিক সেইটার আগে ওকে ধরে ফেলা হয়, ইনকুইজিশন বসে, তোমার বিভিন্ন যে ডায়াসিসগুলো আছে সেখান থেকে ফাদাররা আসেন, ক্লার্গিরা আসেন, রেভারেন্ডরা আসেন, এবং তাতে ওই সিস্টার তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে পুড়িয়ে মারা হয়। কিন্তু তার আগে যেটা ঘটে যায়, এই ঘটনাটা তো ঘটলো, সে তো মারা গেল, ওরা ভাবলো যে আমরা কাজটাকে বন্ধ করে দিয়েছি। কিন্তু তারও বহু বছর পর ওই ইয়েটাতেই, ওই কনভেন্টটাতেই আরেক দল এরকম সিস্টাররা আসেন কিছু একটা রিট্রিট বা কিছু একটা করতে, বা পড়াশোনা করতে, রিলিজিয়াস কোনো পড়াশোনা করতে। সেখানে একজন সিস্টার পার্টিকুলারলি একটা ঘর থেকে ওই যে সিস্টার যাকে মারা হয়েছিল তার লেখা কিছু নোট পায়, এবং সেই নোটসগুলোতে, ওই ডায়েরিটাতে ওই বেনিতকে কিভাবে সামন করা হয় বা বেনিতকে উপাসনা করার জন্য কি কি জিনিস লাগে সেই সমস্ত কিছু ডিটেলসে লেখা ছিল। সেটা উনি পড়েন, ওনার পড়ে ওই ব্যাপারটা খুব ভালো লেগে যায়। কারণ দেখো, এটা আমাদের তন্ত্রেও আছে, তুমি যদি শুভ শক্তি যেগুলোকে আমরা পজিটিভ এনার্জি বলি, ধরো দশ মহাবিদ্যার যে আলাদা আলাদা যে রূপগুলো, আমি তো তান্ত্রিক নই, আমি এটা বলতে পারবো না অত ভালো, কিন্তু বেসিক যে জায়গাটা আমি জানি যে পজিটিভ এনার্জি যারা, এই যে মায়ের যে 10টা রূপ, এইগুলোকে তোমার সিদ্ধ করতে কিন্তু একটু সময় লেগে যেতে পারে, টাইম কনজিউমিং। কিন্তু নেগেটিভ শক্তিকে সিদ্ধ করা বা তাদেরকে নিজের বাগে আনা, বশে আনা, এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা সেটা হয়তো ওই সিস্টারটা, সে হয়তো ধৈর্য রাখতে পারেনি, বা ওই যে চার্চের বা ওই যে কনভেন্টের, একটা কনভেন্টে যখন যারা যায় তাদের তো একটা অনুশাসনের মধ্যে থাকতে হয়, তো ওইগুলো পছন্দ হয়নি, ওর ওপরে সবাই ছড়ি ঘোরাবে, এই ব্যাপারগুলো ওর ভালো লাগেনি। তাই জন্য ও মনে করে যে আমি এইসব করবো না, আমি তার চেয়ে বরং যেটা শর্টকাট মেথড, আমি সেই শর্টকাট মেথডেই যাব। এবার ও কী করলো, ও সেই কনভেন্ট থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে তার এগেনস্টেও উইচ ট্রায়াল হয়, তাকেও হয়তো পুড়িয়ে মারা হয়েছিল, কিন্তু ততদিনে ওই পদ্ধতিটা চারদিকে সার্কুলেটেড হতে থাকে, ছড়িয়ে যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ডিমোনোলজির যে বইগুলো বা ব্ল্যাক ম্যাজিক, ওই সংক্রান্ত যে ব্ল্যাক ম্যাজিকের যে বইগুলো, তাতে কিন্তু ডিমন বেনিতের উল্লেখ এখনও পাওয়া যায়। আমি সেই বইগুলোর নামও বলে দিতে পারি: গ্রেটার কি অফ সলোমন, লেসার কি অফ সলোমন, বুক অফ শ্যাডো, ডিমনিক গ্রিমওয়্যার, এরকম টাইপের সমস্ত বই, এই বইগুলোতে কিন্তু তার উল্লেখ রয়েছে। এইবার মানে হোলি রোমান এম্পায়ারের তখন মানে একদম নাবিশ্বাস উঠে গেছিল যে এই পাবলিকেশনগুলোকে বন্ধ করতে পারেন আলটিমেটলি। তা আবার আমি আমার এই প্রেজেন্ট ঘটনাটায় ফিরে আসি, যেটা 90-এর দশকে ঘটছে। তা ওইখানেও ওরকম একজন সিস্টার জুলি, তিনি তারই কনভেন্টের আরও দু তিনজন সিস্টারকে নিয়ে একটা ব্ল্যাক মাস তৈরি করেন, ওই যে ভাঙা বাড়িটা ওইখানে। এবারে ব্ল্যাক মাস মানে কি? একটা চার্চে যখন কোনো মাস হয়, আমরা দেখি না যে নর্মালি প্রেয়ার হচ্ছে, সেটা হচ্ছে হোয়াইট মাস। এবার সেটাকে মক করা হচ্ছে ব্ল্যাক মাস, ঠিক তার উল্টোটা, ক্রসটাকে ইনভার্ট করে দিল। এবারে এখানে আমি একটা কথা বলি, এই যে ইনভার্টেড ক্রসটাকে লোকে ভাবে যে অ্যান্টিক্রাইস্ট, তাই তো? অ্যাকচুয়ালি কিন্তু এটা অ্যান্টিক্রাইস্ট নয়। তুমি জানো যে ইনভার্টেড ক্রসও কিন্তু খুব পবিত্র। আমরা যে সমস্ত হলিউড ভূতের মুভিগুলোতে দেখি যে ক্রসটা উল্টে যাচ্ছে, আমি জানি না ওরা কী ভেবে বানায়, কিন্তু মানে এই যে ইনভার্টেড যে ক্রসটা, আপসাইড ডাউন যে ক্রসটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেন্ট পিটার্স ক্রস। প্রভু যিশুর যে 12 জন অ্যাপোস্টলস ছিলেন, অর্থাৎ তার ডাইরেক্ট ভক্ত যারা, তারাই তো যিশুর ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর পর সারা পৃথিবীতে তো ক্রিশ্চিয়ানিটিটা স্প্রেড করতে গেছিলেন। তা তাদের মধ্যে একজন অ্যাপোস্টল ছিলেন যার নাম হচ্ছে সেন্ট পিটার, একজন বৃদ্ধ মানুষ। এবার যেখানেই তারা গেছেন ক্রিশ্চিয়ানিটিটা স্প্রেড করতে,
সেখানেই কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়েছেন। জার্নিটা কিন্তু তাদের স্মুথ ছিল না। সেখানকার যে মানে অন্য ধর্মের ওপর একটা আঘাত আসছে, তারা ইনসিকিউর ফিল করছে, যা হয় আর কি আগেকার দিনে। তো তাই জন্য এই 12 জনের মধ্যে 11 জনকেই নির্মমভাবে হত্যা করা হয়। কারোরই মৃত্যু কিন্তু স্বাভাবিক ছিল না। এই 12 জন অ্যাপোস্টলসের মধ্যে 11 জনেরই মৃত্যু অস্বাভাবিকভাবে হয় এবং তাদেরকে মারা হয়, হত্যা করা হয়। তো এবার সেন্ট পিটারকে যখন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো, তাকেও বলা হলো যে তোমাকে ক্রুশে বিদ্ধ করা হবে। তখন সে বলেছিল যে আমার যিনি প্রভু যিশু, তাকেও তো তোমরা ক্রুশে ঝুলিয়েছিলে, কিন্তু আমি তার যোগ্যতা অর্জন করতে পারিনি, তাই আমাকে ক্রুশে তোমরা হত্যা করো না। আমি আমার প্রভুর সমকক্ষীয় হতে চাই না। আমাকে যদি তোমরা ক্রুশবিদ্ধ করতেই চাও, তাহলে সেই ক্রুশটাকে তোমরা উল্টো দিক করে ঝুলিয়ে রেখো। সো দ্যাট ইজ কল্ড সেন্ট পিটার্স ক্রস। সেটাকেই আজকাল ভূতের সিনেমাগুলোতে দেখাচ্ছে যে ক্রসটা উল্টে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক কথা যে স্যাটানিক চার্চ যখন গঠন করা হয়, তখন তারা ওই ইনভার্টেড ক্রসটাকেই নিজেদের সিম্বল হিসেবে গ্রান্ট করে বা গ্রহণ করে। তাই জন্য লোকে ওটাকে অ্যান্টিক্রাইস্ট বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার পেছনে যে ইতিহাসটা সেটাই লোকে জানে না। যে মানে মানে অনেকেরই হয়তো এটা অজানা যে ওই ক্রসটা ইনভার্টেড কেন। শয়তানের আবির্ভাব হলে কখনো ক্রস উল্টে যায় না। ইনভার্টেড ক্রসের একটা অন্য মানে আছে। যাই হোক, তা এইবার উনি এরকম এই ব্ল্যাক মাস গঠন করেছিলেন এবং এই বেনিতের উপাসনা শুরু করেন। এবং সেটা করতে গিয়ে যা যা উপাচার লাগে সেটা আশপাশের গ্রাম থেকে তিনি জোগাড় করতেন। কারোর গরু, কারোর বাছুর, কারোর ছাগল, কারোর ভেড়া, এরকমভাবে নিয়ে লাস্টে ওনার নজর গিয়ে পড়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর ওপর। তাদেরকেও স্যাক্রিফাইস করবে, এরকম একটা ব্যাপার আর কি। রক্ত দিয়ে স্যাক্রিফাইস হচ্ছে। তো এইবার এই ব্যাপারটা যখন ধরা পড়ে যায়, তখন এবার ওরা ওই উপাসনাটাতে অনেক অনেক দূর এগিয়েছিল। ওনার সঙ্গে যারা ছিল, মানে সিস্টার জুলির সঙ্গে যারা ছিলেন, তারা অতটা দূর এগোতে পারেননি, কিন্তু সিস্টার জুলি নিজে অনেকটা দূর এগিয়েছিলেন। এবং বলা হয়, মনে করা হয় যে উনি বেনিতকে ডেকে তার সাথে সম্ভোগে লিপ্তও হয়েছিলেন এবং ওনার গর্ভে একটা সন্তান এসেছিল। সেই রকম অবস্থায় তাকে গ্রামের লোকেরা, ওই যে আদিবাসীদের যে গ্রামের লোকেরা পিটিয়ে হত্যা করে। কারণ তাদের জীবিকা ওই গরুগুলো, ওই ছাগলগুলো, ওই ভেড়াগুলো, ওদের দুধ নিয়ে বিক্রি করে ওরা দুটো পয়সা রোজগার করে। ওদের মুরগিগুলো ডিম দিলে সেগুলো বাজারে বিক্রি করে ওদের পয়সা আসে। সেই জায়গাতে হাত দিয়েছে। শুধু সেইটা হাত দিয়ে ক্ষান্ত থাকেনি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকেও ধরবার তালে ছিল। তা সেটা জানাজানি হওয়ায় ওরা ক্ষেপে ওঠে, কারোর বারণ আর শোনেননি কেউ। ওরা নিয়ে ওই সিস্টারকে পিটিয়ে হত্যা করা হয়। আর ওই বাড়িটাতে যেখানে ওরা ওই কর্মকাণ্ডগুলো করত, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর বাকি যে সিস্টাররা আরও 2-3 জন ছিল, তাদেরকে আর প্রাণে মারতে পারেনি। চার্চ তাদেরকে বাঁচিয়ে দেয়, কিন্তু তাদেরকেও নানান রকম চার্চের যে নিজস্ব কিছু নিয়ম, সেই নিয়মে তারা শাস্তি পায়। এখন কি পায় সেটা এখানে মূল কথা নয়। মূল কথা হচ্ছে এখানে সিস্টার জুলি। এইবার সেই সিস্টার জুলিকে তো হত্যা করা হলো। সিস্টার জুলিকে যখন গোর দিতে যাওয়া হয়, সেখানে আবার কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হয়। গোরস্থান, গ্রেভিয়ার্ড, ওই দেহকে অ্যাকসেপ্ট করে না। গোরস্থান ওই দেহটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। যতবার গোর দেওয়া হয়েছে ততবার দেখা গেছে, মানে ছোট্ট, মানে পাড়াগাঁয়ের যে গোরস্থান, ছোট ছোট, তো মানে ওইগুলোকে তুমি তোমার আবার এই সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির মতো ভেবে, একদম ছোট ছোট পাড়াগাঁয়ের যে সমস্ত কবরখানাগুলো, তাতে মেরে কেটে 50-60টা লোকের কবর থাকবে খুব বেশি হলে। তা ওই রকম একটা গোরস্থানে ওনাকে গোর দেওয়ার কথা ভাবা হয়। তা ওই গোরস্থানে বাকি যাদের কবর রয়েছে বা সমাধি রয়েছে, তাদের বাড়ির লোকজনরা একদিন সকালে চার্চে গিয়ে ফাদারকে ধরেছে
যে ফাদার আমাদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রত্যেকে ওখানে, ভাবলে গায়ে কাঁটা দেয়, প্রত্যেকে ওখানে দাবি করছে যে তারা রাত্রিরে স্বপ্নে দেখছে যে তার বাড়ির যে লোক যাকে ওখানে কবর দেওয়া আছে সে তার কাছে সাহায্য চাইছে, চেয়ে বলছে যে আমরা এখানে ভালো নেই। গোরস্থানে যাওয়া হলো, গিয়ে দেখা যাচ্ছে যে সিস্টার জুলির যে কবরটা সেটার গায়ে যে পাথর টাথরগুলো বসানো ছিল বা টাইলসগুলো সেগুলোতে ফাটল ধরেছে। বাদ বাকি প্রত্যেকটা যতগুলো কবর, এবার পাড়াগাঁয়ের কবরস্থান তো আর ওরকম মার্বেল পাথর টাথর দিয়ে করবে না, জাস্ট একটা স্টোনের একটা ফলক বসিয়ে দেওয়া, সেইগুলোতে ফাটল ধরেছে। আশপাশে যে ইঁটগুলো রাখা ছিল ইঁটগুলোতে ফাটল ধরেছে। অনেক ফুলের গাছ ছিল, সেই ফুলের গাছগুলো শুকিয়ে গেছে। তখন তৎকালীন যিনি ফাদার ছিলেন, মানে এটা যখনকার ঘটনা, যেটা আমি মেন ঘটনা যেটা বলছি, তার থেকেও 30-40 বছর আগে এই সিস্টার জুলির ঘটনাটা ঘটে। তারা তখন ওই তৎকালীন যিনি ফাদার তিনি বলেন যে এই গোরস্থানে ওনার দেহ রাখা যাবে না, যেহেতু এরকম, হ্যাঁ, গোরস্থান ওনার দেহকে নিতে চাইছে না, অ্যাকসেপ্ট করছে না, গ্রহণ করছে না। তখন কি হলো, এই যে বাড়িটা যেখানে, মানে যেখানে এখন মিস্টার অ্যান্ড মিসেস ডিকুনারা রয়েছেন, ওইটা আগে একটা ভ্যাকেন্ট ল্যান্ড ছিল, ওইখানে ওনাকে পুঁতে দেওয়া হয়। যার ওপর এই বাড়ি। এবার এই যে বাড়িটা, এটা বিভিন্ন সময় হাত বদল হয়েছে, কেউই এখানে টিকতে পারেনি। বর্তমান যিনি মালিক তিনি এটাকে ওই ভাড়া টাড়া দেওয়ার পারপাসে রেখেছেন, তিনি নিজেও এখানে থাকেন না। আর যেহেতু এই বাড়িতে কেউ থাকে না, তাই ওই উঠোনটাতে ওই জলা জঙ্গল হয়ে গেছে, আর এতদিন ওই কবরটাতে হাত পড়েনি, তাই জন্য কেউ ওনার উপস্থিতি আর কিছু বুঝতে পারেনি। নিয়ে তারপরে যখন ওই পরিষ্কারটা করলো, ওই ক্রসগুলো ছুঁড়ে ফেলে দিল না জেনে, তখনই এই কাণ্ডগুলো ঘটেছে। এইবার ফাদার বললেন যে এক্সরসিজম ছাড়া এখানে আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। এবার এটা জেনে রাখবে যে পৃথিবীর যে কোনো প্রান্তেই এক্সরসিজম হোক না কেন, ভ্যাটিকান সিটির একটা কিন্তু পারমিশন লাগে, ঠিক আছে? এবার সেটা ভ্যাটিকান সিটিকে জানানো, নিয়ে তাদের থেকে পারমিশন পাওয়া, তখনকার দিনে, আজকালকার দিনে তো মেলের মাধ্যমে হয়ে যাচ্ছে, একটা মেল পাঠিয়ে দিল তার মাধ্যমে হয়ে যাচ্ছে, রিপ্লাই চলে আসে। কিন্তু তখনকার দিনে তো আর এইসব ছিল না, তখন সে চিঠি পাঠাতে হবে, সেটা একটা ফরেন কান্ট্রি, সেখানে কবে গিয়ে পৌঁছাবে, তারা পারমিশন দেবে কি না, এরকম নানান রকম ব্যাপার থাকে। তা তখন ফাদার জেকব বললেন যে আমি এসব রিস্ক নেব না, আমি যদি আর 5 দিনও এটা ফেলে রাখি তাহলে এই মেয়েটা মারা যাবে। কারণ ওই কবরটাতে নাড়া যেই পড়েছে, মহিলা এবং মানে মহিলা বলতে মানে ওই সিস্টার জুলি, তার স্পিরিট তো ওখান থেকে বেরিয়ে পড়েছেই, এবং তার পেটে যে না জন্মানো বাচ্চাটা ছিল, যে গর্ভের মধ্যে মারা গেছে, সেই কিন্তু অ্যাকচুয়ালি এই মেয়েটাকে পজেস করেছে। তা এইবার এক্সরসিজম করার টাইমে তো নানান রকম বাধা বিপত্তি আসতে শুরু করলো। ডিমনরা নানান রকমভাবে বাধা দেয় এক্সরসিজমের টাইমে, নানান রকম ছলনা করে, এই সেই নানান রকম করে। তো যাই হোক, তা কোনো মতে মেয়েটাকে ওই বিপন্মুক্ত করা গেল, এবং ওই যেখানে ওদেরকে বেঁধে রাখা হয়েছিল সেই জায়গাটাতে আবার নতুন করে বেঁধে রাখা হলো। এবং তারপর সেই ভদ্রলোক মানে মিস্টার ডিকুনার মধ্যে একটা বিরাট বড় একটা আমূল পরিবর্তন আসে। তিনি ধর্মে কর্মে মন দেন, নিয়মিত চার্চে যাতায়াত শুরু করেন, ওনার ওয়াইফও তাই করেন। তবে ওই বাড়িটা আর ওনারা কিন্তু থাকতে পারেননি, ছেড়ে দিয়েছি। মানে এই ঘটনাটার পরেও বেশ কিছুদিন ওই বাড়িতে ছিলেন। রাত বিরেতে তখনও কান্নার আওয়াজ পাওয়া যেত, মহিলার কান্নার আওয়াজ। কেউ একটা ওনাকে কার্স দিত, যে আমার এত বড় ক্ষতি তুই করলি, এরকম ইত্যাদি ইত্যাদি, মানে ওই ফাদারকে ডেকে এক্সরসিজম করানো, এই সেই নিয়ে। তারপরে দিন 7 কি 10 মধ্যে ওনারা ওই বাড়িটা আবার ছেড়ে দেন। তবে এটাও শুনেছি, এটাও সুকুমারবাবু আমাকে বললেন যে ফাদার জেকবেরও কিন্তু মানে শেষ বয়সটা খুব কষ্টের ছিল, মানে বেডরিডেন হয়ে পড়েছিলেন, হ্যাঁ, একটু ভুলভাল কথাবার্তা বলতেন, মৃত্যুটা ওনার একটুখানি কষ্ট, মানে অন্তত
বছর 2-2.5 নাকি উনি ভুগেছিলেন। তা এই হচ্ছে এবার যারা এটা বলে যে যারা এই সব কাজ করে, ভালো কাজ করলেও খারাপ কাজ করলেও, তাদের শেষ জীবনটা একটু কষ্টের হয়, মানে এবং নানান রকম এন্টিটি নিয়ে কাজ তো। এবং ওই যে আমি বললাম যে উনি এককালে সাউথ ইন্ডিয়াতেও ছিলেন, কেরালার দিকে। এবার ওখানেও একটা বড় চার্চের সঙ্গে উনি যুক্ত, ওখানেও 4-5টা কেস এরকম উনি হ্যান্ডেল করেছিলেন। তা হয়, এগুলো হয়। আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি আমাদের জানাতে ভুলবেন না। আর দীপদারও একটি চ্যানেল আছে অ্যাস্ট্রোলজির, তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। আপনাদের যদি কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা থাকে, কিছু বিষয়বস্তু অনেক সময় হতেই পারে, আপনারা অনেক সময় চান, তো নিচে দেবদীপদার চ্যানেল আছে, ওই চ্যানেলে গিয়ে আপনারা একবার নক করে নেবেন দেবদীপদাকে। আশা করছি দেবদীপদা ওখান থেকে আপনাদের রেসপন্স দিয়ে দেবে। তো আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি আমাদের জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আপনাদের কাছে যদি এরকমই কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই পুরো ঘটনাটি রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আর তারপর আমরাও শুনবো এখানে বসে আপনাদের ঘটনা, এবং আমাদের দর্শকরাও শুনবে আপনার সেই ভৌতিক অভিজ্ঞতা। দেবদীপদা, তাহলে আজকে আমরা আসি, আবার তোমার সাথে দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো দিন, অন্য কোনো ঘটনা আর হরর মাইন্ডসে। থ্যাংক ইউ, আপনারাও ভালো থাকবেন। পরের শুক্রবার দেখা হচ্ছে রাত 9টায়। আজ আসছি, ধন্যবাদ।